আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা যারা নার্সিংয়ে পরীক্ষা দেবা তোমাদের জন্য বিগত সালে প্রশ্ন সমাধান করা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। কারণ আমরা দেখছি নার্সিংয়ে প্রতি বছর একই টপিক থেকে বারবার প্রশ্ন এসে থাকে। আর নার্সিংয়ের সিস্টেমগুলো হয়েছে যে তোমার একই টপিক থেকে হয়তো সরাসরি প্রশ্ন আসে না, একটু ঘুরে দেয়। তো এই জন্য তোমরা যারা নার্সিংয়ে পরীক্ষা দেবা তাদের জন্য এই নার্সিংয়ে প্রশ্ন সমাধান করা অত্যন্ত জরুরি। তো আজকে আমরা মূলত 2024-25 সেশনের 24 সেশনে তোমার এই পুরো 100 মার্কে যেই প্রশ্নগুলো আছে সবগুলো সমাধান করব। আর এটা হচ্ছে মূলত বিএসসি নার্সিংয়ের পার্টটা আজকে আমরা সমাধান করব। আর ক্লাসের শুরুতেই তোমাদের কাছে অনুরোধ, আমাদের ক্লাসটা তোমরা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবা এবং এটা তোমাদের বন্ধুদের মাঝে একটু মানে ছড়াই দেবা। এবং তোমাদের কাছে যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে বলবা না, এবং আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবা। আর তোমরা যারা বিএসসি এবং ডিপ্লোমা যেটাই পরীক্ষা দাও না কেন, প্রথমেই তোমাদের কাছে বলে রাখি, যারা ডিপ্লোমা পরীক্ষা দেবা সর্বপ্রথম তোমরা তোমাদের ডিপ্লোমার এই প্রশ্ন সমাধান করবা। এরপরে পাশাপাশি বিএসসি নার্সিংয়ের প্রশ্ন সমাধান করবা। একমাত্র বিএসসি নার্সিংয়ের তোমার বিজ্ঞানের যে পার্টটা আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এতটুক বাদে বাকিগুলো তোমরা সমাধান করবা। বিশেষ করে বাংলা ইংলিশ জিকে এগুলো একেবারেই কমন পড়তে পার হুবহু। আবার যারা যারা তোমরা বিএসসি নার্সিং পরীক্ষা দিবা তোমরা একেবারে ডিপ্লোমা নার্সিংয়ের সবটাই তোমরা সমাধান করবা। কারণ আমরা দেখছি এই বছর যদি একটা প্রশ্ন ডিপ্লোমা আসে পরের বছর ওই প্রশ্নটা আবার বিএসসিতে আসার চান্স থাকে। তো আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা ক্লাসে যাই। আর ক্লাসে যাওয়ার আগে সর্বপ্রথম বলে রাখি, তোমরা সবাই হাতে নোট খাতা কলম নিয়ে বয়ে রাখুন। কারণ আমরা দেশে ক্লাসের মাধ্যমে অনেক ক্লাসটা খুবই দ্রুত সমাধান করব, এরপরও আমরা আনুষঙ্গিক অনেক ব্যাখ্যা দেব। কারণ দেখবা তোমরা পরীক্ষা হুবহু প্রশ্ন হয়তো কমান পাবা না, তবে আনুষঙ্গিক আমরা যেই বলবো ওইভাবে তোমরা ঠিকই কমান পেয়ে যাবা। তো এই জন্য সবাই খাতা কলম নিয়ে রাখো এবং যেগুলো আমি নোট করতে বলবো ওগুলো তোমরা নোট করে রাখবা। তো তাহলে ক্লাস শুরু করি, আমরা সরাসরি বোর্ডে চলে গেলাম। দেখো 2024-25 সেশনে প্রথম এখানে আমরা হয়তো মানে এগুলো প্রশ্ন তো অনেক আউলেনে থাকে, অনেক অনেক সেট থাকে আর কি। যাকে এখানে মূলত প্রথম আমরা দিছি তোমাদের কি জিকে পার্টটা। আরেকটা মনে রাখবা, এত বছর মানে এই 2024-25 সালের আগ পর্যন্ত তোমার জিকে জিকে তোমার মার্ক ছিল কত? মার্ক ছিল তোমার 20। তবে এই বছর থেকে এই 24-25 থেকে তোমার এখন তো মার হয়েছে মাত্র 10। এবং এখানে 10 কইরা তোমাদের আগে বিজ্ঞান অংশ অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ওই জায়গায় ছিল তোমাদের 30 মার্ক। তবে এখন থেকে তোমাদের ওই জায়গায় মার্ক হয়েছে যে 40 মার্ক। তো আচ্ছা এখন তাহলে আমরা এটা বুঝতে পারছি। তো এখন দেখো প্রশ্নগুলো কিভাবে আসে। প্রথম প্রশ্নে দেখো তোমার আন্তর্জাতিক সম্পর্কে, যেমন আমরা জানি জিকের দুইটা পার্ট, একটা হচ্ছে বাংলাদেশ সম্পর্ক আর একটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। প্রথমে দেখো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কোন দেশটি? আমরা জানি জাতিসংঘ বা কি ইউএন, জাতিসংঘ বা ইউএন এর স্থায়ী পরিষদে 5টি দেশ সদস্য এবং যাদেরকে বলা হয় P5। এই 5টি দেশ কি কি খাতায় লিখে রাখো। 5টি দেশ কি কি খাতায় লিখে রাখো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন এবং ফ্রান্স। এই 5টা রাষ্ট্র হচ্ছে তোমার যে জাতিসংঘের স্থায়ী সদস্য। আরেকটা মনে রাখবা, জাতিসংঘের মোট সদস্য খাতা লিখে রাখো। মোট সদস্য হচ্ছে তোমার 15টি দেশ। মোট সদস্য হচ্ছে কত? 15টি দেশ। এর ভিতরে স্থায়ী সদস্য হচ্ছে তোমার 5টি দেশ। 5টি দেশ। আর তোমার অস্থায়ী আছে তোমার অস্থায়ী অস্থায়ী হিসেবে তোমার 10টি দেশ। আর এই অস্থায়ী 10টি দেশ প্রতি 2 বছরের জন্য তারা কি সিলেক্ট হয় এবং 2 বছর পর তারা ভিন্ন হইতে পারে। আর এই স্থায়ী যে 5টি দেশ তাদেরকে বলা হয় ভেটো পাওয়ার দেশ বা P5। তাদের মানে ভেটো থাকে অর্থাৎ। আর এই জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মূলত গঠিত হয় কেন বুঝতে পারো? মূলত বিশ্বে শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য। অর্থাৎ পৃথিবীর বা বিশ্বের কোথায় যদি তোমার যুদ্ধ লাগে বা যুদ্ধ হয়, এটা তোমার নিয়ন্ত্রণ করার জন্য তারা মূল ভূমিকা পালন করে থাকে। আরেকটা জিনিস হচ্ছে, পুরো বিশ্বে যখন কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে, পুরো পৃথিবীতে এখন তো মনে করো যদি তোমার প্রায় 203টার মতো রাষ্ট্র যে থাকে, প্রত্যেকটা রাষ্ট্রে যদি সম্মত হয় এবং এই 5টা দেশের এই ভেটো
এই ভেটো পাওয়ারের 5টা দেশ যদি যে কোনো একটাই যদি এই জায়গায় ভেটো দেয়, তাহলে ওই সিদ্ধান্ত কখনই জাতিসংঘ নিতে পারবে না। অর্থাৎ যে কোনো সিদ্ধান্তে তোমার এই 5টা দেশই সম্মত হইতে হবে। আরেকটা মজার ব্যাপার হয়েছে, এই 5টা দেশের ভিতরে মনে করো 4টা দেশ যে কোনো একটা সিদ্ধান্তে মানে অটুট। যেমন মনে করো, যেমন এখন তো ফিলিস্তিনকে মনে করো কি করবে, ধর 4টা দেশই তোমার স্বীকৃতি দিছে, যে কোনো একটা দেশ দেয় নেই, তার মানে ওটা স্বীকৃতি জাতিসংঘে গুরুত্ব হবে না। তার মানে তোমার যে কোনো স্বীকৃতি দিতে হলে এই ভেটো পাওয়ার 5টা দেশই ওই জায়গায় তোমার কি করতে হবে, সম্মতি দিতে হবে। তার মানে বুঝছো ভেটো পাওয়ার তাহলে কতটা পাওয়ার। আর হ্যাঁ, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ কোনটি, এতক্ষণ তোমার বুঝেই গেছো, সেটা হচ্ছে কি ফ্রান্স। আর তোমার জাপান কিন্তু তোমার জাতিসংঘের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়। আর 5টা দেশ কি কি এটা মনে রাখতে হবে, কারণ পরবর্তীতে প্রশ্ন থাকলে হুবহু তোমার আর ফিনান্স নাও দিতে পারে, বাকি যে কোনো অপশন দিতে পারে। এই জন্য খাতার লিখে রাখো জাতিসংঘের স্থায়ী সদস্য 5টি কি কি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন এবং ফ্রান্স। এই 5টা দেশ জাতিসংঘের কি স্থায়ী সদস্য। আর 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 তাগর বলা হয় কি P5, P5 বা ভেটো ফর 5টি দেশ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন চলে যাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায়? বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আমরা এর আগে একটা ছোট্ট টেস্ট শিখছিলাম এরকম, যেমন বিশ্ব স্বাস্থ্য মানে কি, বিশ্ব মানে কি ওয়ার্ল্ড, ডব্লিউ, হেলথ, এস, এবং অর্গানাইজেশন মানে স্বাস্থ্য সংস্থা, ও। এই যে আমরা একটা ম্যাক্সিমামের আন্তর্জাতিক এরকম সংগঠন দেখি, জায়গা প্রথমে ডব্লিউ থাকে এবং শেষে ও থাকে। তারা মানে ম্যাক্সিমামই তোমার সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত, সুইজারল্যান্ড। আর এতে জেনেভা মূলত তোমার সুইজারল্যান্ডের রাজধানী বা শহর। আর জেনেভা আবার অবশ্য আসে যেমন তোমার সুইজারল্যান্ডের রাজধানীর নাম কি, বা আবার অথবা আসে তোমার জেনেভা কোন দেশের শহর, এটা হচ্ছে তোমার সুইজারল্যান্ড। ঠিক আছে, তার আমরা মনে রাখতে হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোথায়, এটা হচ্ছে তোমার WHO, এটা কোথায় অবস্থিত, জেনেভায়। আর এই যে দেখো রোম এসে কিসের শহর, এটা হচ্ছে ইতালির শহর, লেখা রাখো ইতালির শহর। আর রোমে তোমার বিশ্ব তোমার কি খাদ্য এবং কৃষি সংস্থা, যেমন কি ফুড এগ্রিকালচার অর্গানাইজেশন মানে FAO, ঠিক আছে, এই FAO, এটা সদর দপ্তর অবস্থা হয়েছে রোমে। আর নিউ ইয়র্কে তোমার এটা হচ্ছে মানে কি, নিউ ইয়র্কে তোমার মানে জাতিসংঘ বা UN, এটার সদর দপ্তর অবস্থিত। আর লন্ডন তো জানি, লন্ডন হচ্ছে মূলত তোমার যুক্তরাজ্যের রাজধানী। আচ্ছা, প্যালেস্তাইন কোন মহাদেশে অবস্থিত? প্যালেস্তাইন ইংলিশে লিখতে গেলে লিখি প্যালেস্তাইন, আর বাংলা লিখতে হয় ফিলিস্তিন। ফিলিস্তিন কোন মহাদেশে অবস্থিত? ফিলিস্তিন বা প্যালেস্তাইন যেটাই বলো, এটা হচ্ছে তোমার এশিয়া মহাদেশে দক্ষিণ অঞ্চল অবস্থিত, অথবা এটাকে বলা হয় মধ্যপ্রাচ্যের একটি রাষ্ট্র। ঠিক আছে, আর তোমার এই ফিলিস্তিন সম্পর্কে অনেক তথ্য তোমার জানতে হবে। ফিলিস্তিনের তোমার আছে যে এখন তো যে যুদ্ধ চলতেছে ইসরায়েলের সাথে, কাদের সাথে? ফিলিস্তিন হামাস বাহিনীর সাথে। এবং তোমার ইসরায়েল সম্পর্কে আবার আসতে পারে, যেমন পৃথিবীর সবচেয়ে মানে শক্তিশালী গোয়েন্দা সংস্থা যে মোসাদ কোন দেশের তোমার গোয়েন্দা সংস্থা, এটা হচ্ছে ইসরায়েল। এটা তোমরা লিখে রাখো, তোমার মোসাদ এটা প্রায় পরীক্ষা, সেটা মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা, এটা হচ্ছে তোমার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। আর তোমার হামাস কোন দেশের সংস্থা? হামাস হচ্ছে ফিলিস্তিন বা ফিলিস্তিনের সংগঠন। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন দেখো, 60 গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত? 60 গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত? এই 60 গম্বুজ মসজিদে কিছুদিন আগে মানে গত মাসে যে তোমার প্রাইমারি পরীক্ষা হয়েছে ওই জায়গায় আসছিল, 60 গম্বুজ মসজিদে কয়টি গম্বুজ আছে? দেখো এখানে নাম হচ্ছে 60 গম্বুজ, কিন্তু এখানে তোমার গম্বুজ আছে তোমার 81টি। নাম 60 গম্বুজ হইলেও গম্বুজ আছে তোমার 81টি। আর এটা তোমার 60 গম্বুজ নামকরণ হয়েছে এই কারণে, লোকমুখে যেটা শোনা যায় মূলত মসজিদের ভিতরে 60টা পিলার আছে, এই কারণে মূলত এটাকে মূলত 60 গম্বুজ বলা হয়ে থাকে। আর এটা তোমার কে তৈরি করছে? এটা হচ্ছে তোমার খানজাহান আলী। খানজাহান আলী এটা তোমার মূলত 15 শতকের দিকে তারা, এই যে খানজাহান আলী সেই মুসলিম শাসক ছিলেন, তখন তার এই শাসন কাজ পরিচালনার জন্য এই মূলত এই মসজিদটা সে নির্মাণ করেন। এখান থেকে তার অনেক প্রশাসনিক কাজ করা হতো। আর এটা মূলত আমরা জানি খুলনা বিভাগের অন্তর্ভুক্ত বাগেরহাট জেলা তোমার এই 60 গম্বুজ মসজিদ অবস্থিত। ঠিক আছে,
তোমরা আমি যা তথ্যগুলো দেখি এগুলো একটু ছোট্ট করে লিখে রাখো, কারণ তোমরা বিগত এই পর্যন্ত যে 10 বছরের তুমি যদি প্রশ্ন সমাধান করো নার্সিংয়ে তুমি খাতা লিখে রাখতে পারো, তুমি 50 থেকে 60% এই টপিক থেকে হুবহু তুমি কমন পেয়ে যাবা, 50 থেকে 60%। আর তোমরা নার্সিংয়ে জানো, তুমি যদি প্রাইভেটও নার্সিং পড়তে চাও তাও তোমার 40% মার্ক পাইতে হবে, মানে তোমার 40 পাইতে হবে, 40 পাই তোমার পাস করতে হবে। 40-এ কম যদি পাও তুমি কোনো পাস করতে পারো না, তুমি ফেল। আর তুমি ফেল হলে বাংলাদেশের কোথাও সরকারি বেসরকারি কোথাও তুমি চান্স পাবা না বা পড়তে পারবা না। আচ্ছা, পরে প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি? বাংলাদেশের ম্যাপটা দেখলে দেখবা আমাদের উত্তরের জেলা, সর্ব উত্তরে যে জেলাটা, সেই জেলাটার নাম হচ্ছে তোমার পঞ্চগড়। পঞ্চগড় সর্বোচ্চরে, সবচেয়ে উত্তর বা রংপুর বিভাগে পঞ্চগড় জেলা সবচেয়ে উত্তরে। আর যদি দেখেন বাংলাদেশের মানচিত্রের সর্বদক্ষিণী জেলা, এটা মনে রাখতে হবে, বাংলাদেশ সম্পর্কে যখন আসছে বাংলাদেশের সর্বোত্তরী জেলা হচ্ছে পঞ্চগড়, সর্বদক্ষিণ হচ্ছে কক্সবাজার, এবং সর্বপশ্চিমী, বাংলাদেশের সর্বপশ্চিমী হচ্ছে চাপাই নবাবগঞ্জ। লেখা রাখো, সর্বপশ্চিমী, পশ্চিমে চাপাই নবাবগঞ্জ। এই চাপাই নবাবগঞ্জ হচ্ছে সর্বপশ্চিমে, আর তোমার সর্বপূর্বে, আচ্ছা এখানে পশ্চিম আর পূর্ব, আচ্ছা এটা হচ্ছে পশ্চিম আর পূর্বে, সর্বপশ্চিম হচ্ছে বান্দরবান। বান্দরবান বান্দরবান যে জেলা হচ্ছে মূলত বাংলাদেশের সর্বপূর্বে, আর সর্বোত্তর হচ্ছে তোমার পঞ্চগড়, এবং সর্বদক্ষিণ হচ্ছে তোমার কি কক্সবাজার। এগুলো মনে রাখতে হবে। আরেকটা জিনিস মজার ব্যাপার হচ্ছে, বাংলাদেশের সংসদীয় আসনে 1 নম্বর আসন, বাংলাদেশ সংসদ আসনে 1 নং আসন, বাংলাদেশ সংসদে 1 নং আসন আছে, সব মর্মত হয়ে যায়। 1 নং আসন হচ্ছে তোমার পঞ্চগড় জেলা, বাংলাদেশ সংসদের 1 নম্বর আসন হচ্ছে পঞ্চগড় জেলায়। আর বাংলাদেশের সর্বশেষ 300 নং আসন, বাংলাদেশের 300 নং আসন হচ্ছে তোমার এই বান্দরবান জেলা অবস্থিত। আর একটা জিনিস মজার ব্যাপার হচ্ছে, পুরো বান্দরবান জেলাকে একটা সংসদীয় আসনে করা হয়েছে, পুরো মানে বান্দরবানকে একটা সংসদীয় আসন করা হয়েছে। তার মানে আমাদের এটা মনে রাখতে হবে, বাংলাদেশের সবচেয়ে উত্তর জেলা কোনটি? সবচেয়ে উত্তর জেলা হচ্ছে তোমার পঞ্চগড়, সবচেয়ে দক্ষিণ জেলা হচ্ছে কক্সবাজার, এবং বাংলাদেশ সবচেয়ে পূর্বে জেলা হচ্ছে বান্দরবান, সবচেয়ে পশ্চিম হয়েছে কি চাপাই নবাবগঞ্জ। এবং আরো কিছু মনে রাখতে হবে জেলা সম্পর্কে আসলে, যে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা, বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ, মানে ঢাকার খুব কাছে, যেটা বাংলাদেশের সবচেয়ে ছোট শহর বা সব ছোট জেলা হয়েছে নারায়ণগঞ্জ। আবার এটাকে বলা হয় প্রাচ্যের ডেন্ডি, ঠিক আছে। আর বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হয়েছে বা আয়তনে সবচেয়ে বড় জেলা হয়েছে রাঙ্গামাটি। এটাও মনে রাখতে হবে, এগুলো তুমি নোট করে রাখো, খাতা লিখে রাখো। আচ্ছা, পরবর্তী প্রশ্নে গেলাম, বাংলাদেশের একমাত্র উপকূলীয় পার্বত্য দ্বীপ কোনটি? পার্বত্য বা পাহাড়ি দ্বীপ, পার্বত্য বা পাহাড়ি দ্বীপ, পার্বত্য বা পাহাড়ি দ্বীপ, পাহাড়ি দ্বীপ, ঠিক আছে। পার্বত্য বা পাহাড়ি দ্বীপ হচ্ছে কোনটা? আমরা যাইছি, দেখো নিজম দ্বীপ। নিজম দ্বীপ কোথায় কইতে পারো? নিজম দ্বীপ হচ্ছে তোমার বাংলাদেশের যে নোয়াখালী জেলা হাতিয়া উপজেলার একটা দ্বীপ, সেটা হচ্ছে নিজম দ্বীপ। আর এখানে মূলত হরিণটনি দেখা যায় ভালোই। আর সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন হচ্ছে তোমার কক্সবাজার জেলার একেবারে সর্বদক্ষিণে সেন্ট মার্টিন। আর মনপুরা হচ্ছে বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা, লিখে রাখো, অনেকবার পরীক্ষা আসে, নার্সিং এটা অনেকবার আসছে। বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা, একমাত্র দ্বীপ জেলা, বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা, দ্বীপ দ্বীপ জেলা কোথায়? ভোলা, বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা। আবার যে অনেক সময় আসে যে পৃথিবীর বদ্বীপ কোনটি? পৃথিবীর বদ্বীপ হচ্ছে বাংলাদেশ, পৃথিবীর বদ্বীপ, পৃথিবীর বদ্বীপ, ঠিক আছে, পৃথিবী বদ্বীপ, পৃথিবীর বদ্বীপ কোটা? পৃথিবীর বদ্বীপ হচ্ছে বাংলাদেশ, পৃথিবীর বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। আর বাংলাদেশের সবচেয়ে বড় বৃহত্তম দ্বীপ হচ্ছে কোথায়? ভোলা। আর ভোলার একটা উপজেলা হচ্ছে যে মনপুরা। আর বাংলাদেশের এখানে আমাদের চাওয়া হয়েছে বাংলাদেশের পার্বত্য দ্বীপ কোথায়? বাংলাদেশের পার্বত্য দ্বীপ বা পাহাড়ি দ্বীপ বলা হয় মহেশখালী, এটা হচ্ছে তোমার কক্সবাজার জেলা মহেশখালী। মহেশখালী, মহেশখালী যে দ্বীপটা আছে এটাকে মূলত বলা হয় বাংলাদেশের একমাত্র উপকূলীয় পার্বত্য দ্বীপ, ঠিক আছে। আর এই যেখানে সেন্ট মার্টিন, সেন্ট মার্টিনকে বলা হয় বাংলাদেশের প্রবাল দ্বীপ, বাংলাদেশের প্রবাল দ্বীপ, বাংলাদেশের প্রবাল দ্বীপ হয়েছে যে সেন্ট মার্টিন। আর পার্বত্য দ্বীপ হচ্ছে তোমার মহেশখালী। আর মহেশখালী মূলত বিখ্যাত হয়েছে যে তোমার কি আদি মন্দির, নাথ আদি মন্দিরের কারণে এটা মূলত বিখ্যাত।
আচ্ছা, কৃষিতে সবুজ বিপ্লবের জনক কি? কৃষিতে সবুজ বিপ্লব আমরা জানি আমেরিকান বিজ্ঞানী কি নরম্যান বোরালাউফ, নরম্যান নরম্যান বোরালাউফ মূলত সে উন্নত জাতের গম আবিষ্কার করছে। উন্নত জাতের গম আবিষ্কার কারণে পৃথিবীতে যে খাদ্য সংকট এটা অনেকটাই তোমার কমে গেছে। আর এই কারণে মূলত তাকে কি সবুজ বিপ্লবের, কৃষিতে সবুজ বিপ্লবের জনক বলা হয়। এবং এই কারণে সে কিন্তু আবার শান্তিতে নোবেল পুরস্কারও পেয়েছেন। অর্থাৎ বিশ্বে যে খাদ্য উৎপাদনে অগ্রণী ভূমিকা রাখার কারণে এই নরম্যান বোরলফকে কি তোমার নোবেল পুরস্কারও দেওয়া হয়। আর এই জন্য তাকে বলা হয় কৃষিতে সবুজ বিপ্লবের জনক। কোন শহরটি দুটি মহাদেশে অবস্থিত? আমরা জানি পৃথিবীতে দুইটি মহাদেশে অবস্থিত হয়েছে। এর ভিতরে এখানে যে কোন শহরটি? আমরা জানি তুরস্ক, ইস্তাম্বুল কি কইতে পারে? ইস্তাম্বুল হচ্ছে তোমার তুরস্কের, লিখে রাখো। তুরস্কের শহর, এটা তোমার মূলত ইউরোপ এবং তোমার ইউরোপ এবং এশিয়ার দুইটা দেশের ভিতরে, দুইটা মহাদেশের ভিতরে পড়েছে। আর এই ইস্তাম্বুলকে আরো বলা হয় কিন্তু ইউরোপের প্রবাসদ্বার, মানে অর্থাৎ ইউরোপে ঢুকতে হলে প্রথমে এই তোমার ইস্তাম্বুল শহরটা পড়ে, এই জন্য এটাকে বলা হয় ইউরোপের প্রবাসদ্বার। আর আর তোমার ইস্তাম্বুল মূলত পড়ছে কোথায়? ইস্তাম্বুল মূলত পড়ছে তোমার তুরস্কে। আর তো আমরা জানি প্যারিস মূলত ফ্রান্সের রাজধানী। আর লন্ডন কি? লন্ডন হচ্ছে মূলত তোমার যুক্তরাজ্যের রাজধানী। আচ্ছা, জুলাই 24 আন্দোলনের বীর শহীদ ওয়াসিমকে কোথায় হত্যা করা হয়? আমরা জানি এই যে 2024 সালের জুলাই মাসে যেই ছাত্র জনতার যে অভ্যন্তর হয়, যেমন এই জুলাই আন্দোলনকে বলা হয় মূলত প্রথম কোটা আন্দোলন বা কোটা সংস্কার আন্দোলন। প্রথমে একটা কোটা সংস্কারের আন্দোলনের মাধ্যমে এটা আত্মপ্রকাশ করে। অর্থাৎ যখন হাইকোর্টে এই তোমার কোঠা, মানে এটা যে কোঠা প্রথম এই কোঠার আদেশ দেওয়া হয়, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীরা এটার বিরুদ্ধে বিক্ষোভ করে, যেটা নাম ছিল কোটা সংস্কার আন্দোলন। এই কোটা সংস্কার আন্দোলন একসময় বিপ্লবের রূপ নেয় এবং পরবর্তীতে এটা সরকার পতন ঘটায়, যেটা তোমার 5ই আগস্ট 2024 সালের 5ই আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যে ক্ষমতা থুয়ে ভারতে পলায়ন করেন, অর্থাৎ বাংলাদেশ ত্যাগ করেন, তখন তার পতন হয়। এইটাই হচ্ছে মূলত এই জুলাই আন্দোলন। আর জুলাই আন্দোলনে আমরা জানি প্রথম শহীদ, জুলাই আন্দোলনে প্রথম শহীদ হচ্ছে আবু সাইদ। প্রথম শহীদ আবু সাইদ। আর আবু সাইদ ছিল মূলত রংপুরের ছেলে। আর তার বিশ্ববিদ্যালয় ছিল সে রংপুর বিশ্ববিদ্যালয়, বর্তমান নাম, তখন নাম ছিল তোমার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্টের সে একজন ছাত্র ছিল আবু সাইদ। আর এখানে দেখো, এখানে মূলত চাইছে মূলত বীর শহীদ ওয়াসিম। আটা মনে হয়েছে তোমার এই প্রথম শহীদ আবু সাইদ, সেও কিন্তু তোমার 16ই জুলাই মৃত্যুবরণ করেন। 16ই জুলাই এবং এই ওয়াসিমও কিন্তু তোমার 16ই জুলাই তোমার গুলিবিদ্ধ হয়। ঠিক আছে, তবে সবার আগে মারা যায় তোমার আবু সাইদ, পরে মারা যায় তোমার ওয়াসিম। ঠিক আছে, আর ওয়াসিম মূলত ছিল তোমার চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টের 3য় বর্ষের ছাত্র। আর সে মূলত চট্টগ্রামে অংশগ্রহণ করার সময় সে মানে 2 নম্বর গেটে, সে চট্টগ্রামে 2 নম্বর বা মুরাদনগরে সে ওই জায়গায় আন্দোলন অবস্থায় পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়, পরে সে মারা যায়। তার মানে সে হয়েছে চট্টগ্রামে। আর রংপুর হয়েছে তোমার আবু সাইদ। ঠিক আছে, আচ্ছা পরবর্তী গেলাম। 2025 সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। দেখছো 25 সালে প্রশ্ন, মানে একবার রিসেন্টলি তখন প্রশ্নটা করা হয়েছিল, মানে সাম্প্রতিক দিয়ে আমরা দেখলাম তাহলে নার্সিংয়ে একটা প্রশ্ন এসে থাকে। তার মানে তোমরা সবসময় সাম্প্রতিকের উপর একটা গুরুত্ব দেবা। প্রতি বছরই দেখছি নার্সিং, প্রতি বছরই সাম্প্রতিক থেকে একটা প্রশ্ন এসেই থাকে। ঠিক আছে, তার মানে দেখো 2025 সালে স্বাধীনতা পুরস্কার কি? আটা দেখো, স্বাধীনতা পুরস্কার মনে রাখবা। স্বাধীনতা পুরস্কার হচ্ছে বাংলাদেশ সরকার কর্তৃক বেসামরিক সর্বোচ্চ পদক। বাংলাদেশ সরকার কর্তৃক বেসামরিক সর্বোচ্চ পদক হচ্ছে স্বাধীনতা পুরস্কার। আর স্বাধীনতা পুরস্কার মূলত 2025 সালে 7 জন লোককে দেওয়া হয়। এর ভিতরে এখানে আছে তোমার আজম খান 2025 সালে তোমার মুক্তিযুদ্ধ এবং সংস্কৃতিতে সে এই স্বাধীনতা পুরস্কার লাভ করেন, এবং সে পুরস্কার লাভ করেন কি মরণোত্তর, মানে তার মৃত্যুর পরে। আর তার সম্পর্কে একটা তথ্য হয়েছে, সে আজম খান 2 নং সেক্টরে মহান মুক্তিযুদ্ধের সময় 2 নং সেক্টরে সে মুক্তিযুদ্ধ করেন এবং সে একজন মুক্তিযোদ্ধা। এর পরবর্তীতে সে সাহিত্য অঙ্গনে অনেক বিখ্যাত
গান রচনা করেছেন। ঠিক আছে, এর জন্য মূলত আজম খানকে 2025 সালে এই অন্তর্বর্তীকালীন সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে কি স্বাধীনতা পুরস্কার প্রদান করেন। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, এখন আমরা মূলত বিজ্ঞান পাঠে ঢুকছি। কোন গ্যাস জলবায়ু পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? কোন গ্যাস? জলবায়ু। জলবায়ু কি? আচ্ছা, জলবায়ু কি? জলবায়ুর আবহাওয়া কি এটা বোঝো? এটা অনেকবার পরীক্ষা আসে। আবহাওয়া হচ্ছে কোনো একটা স্থানে অল্প কিছু দিনের গড় তাপমাত্রা, অর্থাৎ 20 থেকে 25 দিনের গড় তাপমাত্রা, এটাকে বলা হয় মূলত আবহাওয়া। আর জলবায়ু হচ্ছে কোনো একটা স্থানে দীর্ঘদিনের আবহাওয়ার গড়, অর্থাৎ কয়েক বছর, 20 থেকে 25 বছরের গড় আবহাওয়াকে মূলত বলা হয় জলবায়ু। আর এই জলবায়ু পরিবর্তনের মূল ভূমিকা রাখে কি? আমরা জানি জলবায়ু পরিবর্তন হয় কি, তাপমাত্রা গরম হলে জলবায়ু পরিবর্তন হয়ে যায়। দেখো অক্সিজেন, অক্সিজেন কি করে? অক্সিজেন তো আমরা জানি তাপমাত্রা কি ঠান্ডা রাখে। অক্সিজেন, অক্সিজেন তোমার কি করে? তাপমাত্রা ঠান্ডা রাখে। আর হিলিয়াম তো একটা গ্যাস, এটা বুঝতে গ্যাস হিসেবে থাকে। নাইট্রোজেন একটা গ্যাস, এটাও পরিবেশে তোমার কি গ্যাস হিসেবে থাকে। একমাত্র দেখো এখানে আছে তোমার কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড জানি সে গরম এবং সে তাপমাত্রাকে গরম করে তোলে। অর্থাৎ এই পরিবেশে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইডের কারণে পরিবেশের তাপমাত্রা ধীরে ধীরে গরম হয় এবং তোমার জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ভূমিকা রাখে। এবং জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ভূমিকা রাখে তোমার কার্বন ডাই অক্সাইড। এছাড়াও অন্যান্য গ্যাস আছে, যেমন তোমার মিথেন, সিএফসি, আবার ওজোন, এইসব গ্যাস আছে, তবে সবচেয়ে বেশি রাখে তোমার কার্বন ডাই অক্সাইড। প্রায় 51% ভূমিকা রাখে একমাত্র কার্বন ডাই অক্সাইড জলীয় বাষ্পের কারণে। আর আর তোমার কার্বন ডাই অক্সাইড বর্তমানে বিশ্বে অনেক বেশি উৎপাদন হয়, বিশেষ করে বিভিন্ন কলকারখানা ইটের ভাটা, এই কারণে এবং বা কয়লা পোড়ালে কার্বন ডাই অক্সাইড বেশি তৈরি হয় এবং এই তৈরিটা তোমার পরিবেশের গ্যাসের সাথে মিশে যায় এবং পরিবেশের তাপমাত্রা ধীরে ধীরে উষ্ণ করে বা বাড়ায়। এই কারণে মূলত জলবায়ু পরিবর্তন হয়ে থাকে। পরের প্রশ্ন, নিচের কোন বন্ধনের শক্তি সবচেয়ে বেশি? কোন বন্ধনে? দেখে এখানে সবচেয়ে দেখাই যায় সিঙ্গেল বন্ধন, সবচেয়ে সিঙ্গেল বন্ধন। আমরা জানি কি বন্ধনে কি, যে বন্ধনে তোমার তড়িৎ ঋণাত্মতা সবচেয়ে বেশি, তড়িৎ ঋণাত্মতা সবচেয়ে বেশি, ওই বন্ধন সবচেয়ে শক্তিশালী। দেখে এখানে দেখো কার্বন, এখানে আছে কার্বন অক্সাইড, অক্সিজেন অক্সিজেন, এখানে আছে তোমার কি কার্বন অক্সিজেন আর কার্বন ডাবল বন্ড কার্বন। একক বন্ধনের ভিতরে সময় দেখো কার্বন অক্সিজেনের তোমার সবচেয়ে বেশি শক্তিশালী। তবে এখানে একটা যেমন দ্বিবন্ধন আছে, তার মানে আমরা জানি একক বন্ধন থেকে দ্বিবন্ধন সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে থাকে। তার মানে এটা আমাদের আনসার হয়েছে তোমার ডি, মানে কার্বন কার্বন ডাবল বন্ড। আচ্ছা, নিচের কোনটি তাপমাত্রার একক? তাপমাত্রার একক আমরা জানি তাপমাত্রার প্রায় 4 থেকে 5টি তোমার কি তোমার একক আছে। এর ভিতরে তোমার তাপমাত্রা দেখো, প্রথমে এখানে আছে এ, মানে কি এম্পিয়ার। এম্পিয়ার মানে কি হয় তোমার বৈদ্যুতিক বা বিদ্যুৎ তাপমাত্রা করা হয়। আর মোল হচ্ছে মূলত পদার্থের পরিমাপের একক। আর ক্যালেন্ডার হচ্ছে মূলত দ্বিপন তীব্রতার একক। একমাত্র এখানে কেলভিন আছে, কেলভিন হচ্ছে তোমার কি তাপমাত্রা একক। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে সি নাম্বার, তাপমাত্রা একক হচ্ছে কি কেলভিন। সূর্য পৃথিবীর মাঝে সরল রেখায় চাঁদ অবস্থান নিলে কি হয়? সূর্য পৃথিবীর মাঝে চাঁদ, সূর্য পৃথিবীর মাঝে সরল রেখায় চাঁদ অবস্থান নিলে কি হবে? অর্থাৎ তোমার যদি আমরা মনে করি এটা একটা সূর্য এবং এই ধরে যদি আমরা একটা পৃথিবী যদি ধরি, এর মাঝখানে যদি তোমার চাঁদ এসে যায় তাহলে কি হবে? তাহলে তোমার এটাকে বলা হয় চন্দ্রগ্রহণ, মানে তোমার চন্দ্র বা সূর্যগ্রহণ, মানে সূর্যকে তোমার দেখা যাবে না। আর একটা মনে আছে, যদি মনে করো এখানে যদি তোমার চাঁদ থাকে, এখানে যদি চাঁদ থাকে আর মাঝখানে যদি তোমার আর যদি এই পাশে তোমার যেমন সূর্য ধরি, মাঝখানে যদি তোমার পৃথিবী এসে পড়ে, তাহলে এটাকে বলা হয় তোমার চন্দ্রগ্রহণ। ঠিক আছে, তার মানে আমাদের এখানে অ্যান্সার হয়েছে তোমার সি নাম্বার, মানে সূর্য পৃথিবীর মাঝে চাঁদ অবস্থান করলে তাকে হবে সূর্যগ্রহণ। আর চাঁদ এবং সূর্যের মাঝে পৃথিবী অবস্থান করলে তখন বলা হয় যে এটাকে চন্দ্রগ্রহণ। ঠিক আছে, কেন্দ্রমুখী বল দ্বারা কি কাজ? কেন্দ্রমুখী বল আমরা জানি কেন্দ্রমুখী বল কি দ্বারা প্রকাশ করা হয়? কেন্দ্রমুখী বল প্রকাশ করা মূলত ডব্লিউ দ্বারা। কেন্দ্রমুখী বল মানে কি দিয়েছে? এফ ইন্টু ডি থিটা, মানে সরণ, ডিতে আমরা সরণ প্রকাশ করি। তার মানে দেখবা কেন্দ্রমুখী বল যখন ঘোরে থিটা মানে কস থিটা, এখানে শুধু থিটা না, এখানে মূলত কস থিটা। আমাদের কেন্দ্রমুখী বল যখন উলম্বভাবে বা লম্বভাবে খাড়া করে তখন তোমার থিটার মান হয় কি cos 90 ডিগ্রি। আর cos 90 ডিগ্রির মান কি আমরা জানি শূন্য। তার মানে শূন্য লাগে তুমি যত গুণ করার সেটা শূন্যই হবে। তার মানে কেন্দ্রমুখী বল দ্বারা কৃতিক কাজ হচ্ছে শূন্য। ঠিক আছে,
উত্তল আয়না কোথায় ব্যবহৃত হয়? উত্তল আয়না কোথায়? জাহাজের সার্চলাইট, টেলিস্কোপ, গাড়ির বিয়ার ভিউ মিরর বা টর্চ লাইট কোথায়? আমরা জানি মানে গাড়ির মিরর ভিউ বা গাড়ি এই তোমার যে চালককে পিছের জিনিস অল্প জায়গায় বিস্তারিত অনেক কিছু দেখার জন্য তোমার উত্তল লেন্স ব্যবহার করা হয়। তার মানে এটা হচ্ছে তোমার গাড়ির বিয়ার ভিউ। আর আমরা জানি জাহাজের 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 সার্চ লাইট অথবা টেলিস্কোপ অথবা তোমার কি টর্চ লাইটে তোমার আমরা জানি অবতল গ্লাস অবতল গ্লাস ব্যবহার করা হয়, কারণ তোমার আলোক রশ্মি একটা বিম্ব তৈরি করে যাতে অনেক দূর নিতে পারে, অনেক দূর যায়, এই কারণে মূলত ওই জায়গায় অবতল গ্লাস ব্যবহার করা হয়। আর একমাত্র গাড়ির বিয়ার ভিউতে তোমার উত্তল আয়না ব্যবহার করা হয়। এসআই এককে কাজের একক কি? এসআই এককে কাজের একক আমরা জানি এসআই এককে কাজের একক হচ্ছে তোমার জুল। জুল এটা কিন্তু প্রায় পরীক্ষা আসে, এটা ইংলিশে দেখছি, তার আগের বছর আসে এখানে লেখা ছিল বাংলা জুল, এইভাবে লেখা ছিল জুল। এই জন্য তোমরা নার্সিংয়ে যারা পরীক্ষা দিই, তোমার নার্সিংয়ে যা পরীক্ষা দেবা তোমরা প্রশ্নগুলো এমনভাবে খেয়াল করবা বাংলা ইংলিশ সব, কারণ তোমার পোস্ট করলাম কি তোমার এই পোস্টে দেখবে আসবে সম্ভব এখানে লিখবে এসআই একক, বাংলা লিখবে এসআই এরকম করে লিখবে, এই এই এস আই এককে কাজের একক কি, এই দিয়ে সবকটা অপশন দিয়ে দিবে বাংলায়। তার মানে তোমার এটা আসছে, তুমি প্রশ্ন সমাধান করে দেখবা, তার মানে এটা তুমি বাংলায় সবই মনে রাখতে হবে। আর এমনভাবে পড়বা যে এইভাবে লেখাতে বোঝা যায়। এসআই এককে কাজের একক হচ্ছে জুল। আর এখানে দেখো এই ইআরজি এটাও কিন্তু তোমার একটা কাজের একক, ঠিক আছে, এটাও একটা তোমার কাজের একক। আর ইআরজি পদ্ধতিতে মূলত কাজের একক হচ্ছে তোমার নিউটন, ঠিক আছে। ইআরজি পদ্ধতিতে কাজের একক হচ্ছে তোমার নিউটন। আচ্ছা সরি না, এখানে তোমার বলের একক হচ্ছে যে নিউটন, ঠিক আছে। আচ্ছা, অসম্পর্কিত বাষ্প কোন সূত্র মেনে চলে? অসম্পর্কিত বাষ্প অসম্পর্কিত আচ্ছা অসম্পর্কিত সম্পর্কিত বুঝতে হবে আগে। অসম্পর্কিত বলতে বোঝায় কোনো নির্দিষ্ট তাপমাত্রায়, মানে তাপমাত্রা নির্দিষ্ট এবং পাত্র নির্দিষ্ট, অর্থাৎ কোনো নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের পাত্রে নির্দিষ্ট পরিমাণ বাষ্প থাকার কথা, কিন্তু তার থেকে কম থাকলে, অর্থাৎ কোনো নির্দিষ্ট তাপমাত্রা নির্দিষ্ট পাত্রে নির্দিষ্ট বাষ্পের কম থাকলে তখন তাকে বলা হয় অসম্পর্কিত বাষ্প। আর অসম্পর্কিত বাষ্প মূলত কোন সূত্র মেনে চলে? এটা হচ্ছে মূলত বয়েলের সূত্র মেনে চলে। আর তোমার সম্পর্কিত বাষ্পে কোনো সূত্রই মেনে চলে না, মানে গ্যাসীয় সূত্র মেনে চলে না। তার মানে অসম্পর্কিত বাষ্প কোন সূত্র মেনে চলে? এটা হচ্ছে তোমার কি বয়েলের সূত্র মেনে চলে। পারমাণবিক নিউক্লিয়াসের কোন জোড়া থাকে? পারমাণবিক নিউক্লিয়াসে পরমাণুর নিউক্লিয়াসে আমরা যে পরমাণু কি, যদি একটা পরমাণু ধরি, যেমন একটা পরমাণু, এই পরমাণুকে কেন্দ্র করে চার হচ্ছে যে ইলেকট্রন ঘুরে, এইটার যে কেন্দ্র, এটার কেন্দ্র থাকে কি, এটা মূলত যে পরমাণু নিউক্লিয়াস। আর পরমাণু নিউক্লিয়াসের মানে পরমাণু নিউক্লিয়াস থাকে কোথায়? কেন্দ্রে। পরমাণুর কেন্দ্রে থাকে কি নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের ভিতরে থাকে কি, আমরা জানি নিউক্লিয়াসের ভিতরে থাকে মূলত তোমার প্রোটিন ও নিউট্রন, প্রোটন ও নিউট্রন, তার মানে এটা প্রোটন ও নিউট্রন। আর এখানে মনে রাখতে হবে প্রোটন হচ্ছে তোমার ধনাত্মক আধানযুক্ত, আর নিউট্রনের কোনো আধান নেই। আর ইলেকট্রনের তোমার আধান থাকে কি ঋণাত্মক বা মাইনাস। আর তোমার ইলেকট্রন দিয়েই তোমার বহিস্থ মানে তোমার এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে বহির আবরণে ইলেকট্রন তোমার ঘুরতে থাকে, ঠিক আছে। তার মানে তোমার ইলেকট্রন তো যে ফর্মাল নিউক্লিয়াস মানে কেন্দ্রে, কখনোই কেন্দ্রে বা নিউক্লিয়াসে ইলেকট্রন থাকে না। ইলেকট্রন যে অপশনগুলো আছে এগুলো তুমি আমরা অটাই কাটটা দেবা। যেমন আমরা দেখছি তোমার ভার্সিটি প্রায় পরীক্ষা এসে থাকে এরকম, যেমন একটা দিয়ে দিচ্ছে তোমার অক্সিজেনের কেন্দ্রে ইলেকট্রন সংখ্যা কত, এখানে তোমার দেখছে এখানে যেমন অক্সিজেন দিয়ে এখানে তোমার দেশে ধর 2- দিয়ে দিতে পারে, এখানে তোমার মনে করে একটা যে কোনো সংখ্যা দিতে পারে। অনেকে দেখছে এখানে যোগ বিয়োগ করে একটা রেজাল্ট পায়। তবে সবসময় মনে রাখতে হবে যখনই কেন্দ্র বলে বা নিউক্লিয়াস বলে, কেন্দ্র বা নিউক্লিয়াসে কখনো ইলেকট্রন থাকে না, তার মানে এটা শূন্য হবে। এটা সবসময় মাথায় রাখবা, সবসময়, এটা অনেকবার আসতে পারে। পরমাণু নিউক্লিয়াস বা কেন্দ্রে কখনোই ইলেকট্রন থাকে না। এখানে পরমাণুর নিউক্লিয়াসে চাইছে, দেখছো পরমাণুর নিউক্লিয়াসে কোন জোড়া থাকে, মানে তোমার ইলেকট্রন তো থাকবেই না, এটা তো আমরা শিওর। তার মানে এই দুটো আমরা যদি বাদ দিয়ে দেয় পরে আমরা হয়তো এই দুটো আমরা একটু কনফিউশন হইতে পারি। তার মানে সবচেয়ে সহজ রাখবা নিউট্রন আর প্রোটন থাকে। প্রোটন মানে কি পারমাণবিক সংখ্যা, ঠিক আছে, এটা মনে রাখবা। প্রোটন মানে পারমাণবিক সংখ্যা, অর্থাৎ মানে পরমাণুর নিউক্লিয়াসে যত সংখ্যক প্রোটন থাকে ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা ততই হয়। আর প্রোটন আর নিউট্রন দুটো যোগফল হয়েছে যে তোমার ভর সংখ্যা বা পারমাণবিক ভর সংখ্যা হয়।
রেডিওথেরাপি কোন রোগের চিকিৎসা ব্যবহৃত হয়? রেডিওথেরাপি কোন রোগের চিকিৎসা ব্যবহৃত হয়? আমরা জানি রেডিওথেরাপি বা তেজস্ক্রিয় বর্তমানে অনেক ক্ষেত্রেই ব্যবহার করা হয়, চিকিৎসা, শাস্ত্র, আবার তোমার অনেক ক্ষেত্রে ব্যবহার করে। তবে এখানে চাইছে কোন রোগ, এখানে রোগ চাইছে। আমরা জানি রেডিওথেরাপি মূলত ক্যান্সার এবং টিউমারে এখানে লিখে রাখতে পারো টিউমার কোষ ধ্বংস করার জন্য মূলত রেডিওথেরাপি ব্যবহার করা হয়। তার মানে আনসার হয়েছে ক্যান্সার। কোন রশ্মি দিয়ে অপারেশনের যন্ত্র জীবাণুমুক্ত করা যায়? দেখো এখানে আছে গামা রশ্মি, এক্স রে রশ্মি, বিটা রশ্মি এবং ক্যাথনেট রশ্মি। দেখো এর ভিতরে এক্স রে, বিটা, গামা, এই তিনটার ভিতরে সবচেয়ে বেদন ক্ষমতা বেশি কার? গামা রাশির। আমরা জানি এক্স রে এর থেকে 100 গুণ বেশি হয়েছে বিটার, আবার বিটার থেকে 10,000 গুণ বেশি হয়েছে গামা রাশির। এই গামা রাশির উচ্চ ক্ষমতার কারণে মূলত যে জীবাণু আছে বা ব্যাকটেরিয়া আছে তার কোষকে তারা ভেদ করে দেয় এবং এটাকে ধ্বংস করতে পারে বা মারতে পারে। এই জন্য মূলত চিকিৎসা বা অপারেশন যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার জন্য মূলত গামা রাশি ব্যবহার করা হয়। আর এখানে দেখো, এখানে যেমন বাংলা লেখা, এগুলো তোমার বাংলা লেখা নাও থাকতে পারে, এইভাবে লেখা থাকে, যেমন গামা, বিটা এবং তোমার আলফা, এইভাবে তোমার লেখা থাকতে পারে। বর্ণালীর 7টি রং সমন্বয়ে কোন রং তৈরি হয়? আমরা জানি বর্ণালীর যে 7টি রং আছে কি বেনারসি, এই মূলত এই 7টি রশ্মি হিসেবে তোমার সবকিছু মানে সমানে গঠিত হয় তোমার সাদা রং। আর এখানে একটা দেখো, এখানে তোমার কি আছে, বেগুনি, নীল আছে। আর মনে রাখবা তোমার রঙের ভিতরে লাল আলো সবচেয়ে তরঙ্গদৈর্ঘ্য বেশি, লাল আলো তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি এবং বেগুনি আলো তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম, এবং লাল আলোর কম্পাঙ্ক সবচেয়ে কম, বেগুনির কম্পাঙ্ক সবচেয়ে বেশি, এটা মনে রাখবা। গোলাপ ফুলের গাছ কোন শ্রেণীর উদ্ভিদ? গোলাপ ফুলের গাছ কোন শ্রেণীর উদ্ভিদ? দেখো বৃক্ষ কি মানে আমরা এটা গাছ বলতে বলছি, উদ্ভিদ না, উদ্ভিদ বৃক্ষ গাছ এটা একই। তার মানে গোলাপ ফুল কোন শ্রেণীর উদ্ভিদ? বৃক্ষ বলতে কি বোঝায়? বৃক্ষ বলতে মূলত যেসব গাছ অনেক বড়, যার শাখা প্রশাখা আছে, এগুলোর মূলত বোঝায় বৃক্ষ। আর বিম্ব বলতে বোঝা যায় মূলত তোমার যেমন ধান, ঘাস জাতীয় বা নরম গাছ এগুলো। আর তোমার পত্র গুল্ল এরকম কোন বৃক্ষ নাই। আর তোমার গুল্ল মূলত বোঝা যায় তুই কি গোলাপ গাছ বা জবা গাছ, যেসব গাছে কাণ্ড থাকে এবং কাণ্ডগুলো খুবই নরম, এগুলো মূলত হচ্ছে গুলুম। ঠিক আছে। ডিএনএ কে খণ্ডিত করে কোন এনজাইম? ডিএনএ কে খণ্ডিত করে কোন এনজাইম? দেখো প্রথম হচ্ছে লাইগেজ, প্রোটোজেস, অ্যামাইলেজ আর হচ্ছে রেক্সট্রি এনজাইম। লাইগেজ মূলত ডিএনএর যে খণ্ডয়ন আছে, যে খণ্ডতে আছে, এই যে খণ্ডয়নকে মূলত জোড়া লাগায়, ফিরে আসে যখন ডিএনএ খণ্ডকে জোড়া লাগায় কোন এনজাইম? এটা হচ্ছে তোমার লাইগেজ। আর এইতে রেস্ট্রিকেশন এনজাইম, রেস্ট্রিকেশন এনজাইম মূলত ডিএনএ কে খণ্ডন করে, অথবা এর আরেকটা নাম হচ্ছে তোমার আণবিক কাশি বা মলিকুলার সিজার, এই রেস্ট্রিকেশন এনজাইম। তার মানে ডিএনএ কে খণ্ডিত করে কোন এনজাইম? এটা হচ্ছে তোমার রেস্ট্রিকেশন এনজাইম। রেস্ট্রিকেশন এনজাইম কিভাবে খণ্ডন করে এটা জানো? এটা হচ্ছে যে কোনো একটা ডিএনএ নির্দিষ্ট, আর তো রেস্ট্রিকেশন এনজাইম কিন্তু সবখানে কাটতে পারে না, এটা নির্দিষ্ট কোনো অংশকে তারা কাটতে পারে, আর এটাকে বলা হয় তোমার রেস্ট্রিকেশন এনজাইম অথবা আণবিক কাশি অথবা মলিকুলার সিজারও বলা হয় থাকে। যেমন ডিএনএ কে খণ্ডিত কোন এনজাইম? এটা হচ্ছে তোমার রেস্ট্রিকেশন এনজাইম বা আণবিক ছুরি বা কাশি। আর অ্যামাইলেজ কি? অ্যামাইলেজ মূলত তোমার আমরা জানি কার্বোহাইড্রেট খাদ্যকে পলিমাইজ করে বা পরিপাক করে, আর প্রোটিজ মূলত প্রোটিন যুক্ত খাদ্যকে পরিপাক করে। পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়ার জন্য দায়ী কোনটি? পত্ররন্ধ্র কি? আমরা জানি উদ্ভিদের পাতার উপর বা নিচে যে সূক্ষ্ম ছিদ্র আছে, এটা মূলত পত্ররন্ধ্র। অর্থাৎ উদ্ভিদ যখন সালোক সংযোজনে বা সূর্যালোতে খাদ্য উপস্থাপন করে, তখন মূলত এই পত্ররন্ধ্র খোলা বা কাজ হয়। আর এই পত্ররন্ধ্র মূলত আলোর উপস্থিতিতে পটাশিয়াম, এখানে শুধু পটাশিয়াম না, এটা হচ্ছে যে তোমার পটাশিয়াম আয়ন, তোমার পটাশিয়াম মানে পটাশিয়াম আয়নের মাধ্যমে মূলত তোমার এই পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হয়, পটাশিয়াম আয়ন। তার মানে এটা তোমার অ্যান্সার হয়েছে 3 নাম্বার, পটাশিয়াম আয়ন। দেহের রাসায়নিক কারখানা কোনটি? দেহের রাসায়নিক কারখানা টিস্যু বলতে কি বোঝায়? টিস্যু বলতে অনেকগুলা কোষ একই স্থান থেকে উৎপন্ন হয়ে একটি নির্দিষ্ট কাজ সম্পূর্ণ করে বা একটি নির্দিষ্ট কাজের লক্ষ্যে উৎপন্ন হয়, সেটা হচ্ছে মূলত টিস্যু। আর সাইটোপ্লাজম কি? সাইটোপ্লাজম হচ্ছে একটা সজীব কোষের নিউক্লিয়াসের বাইরে যেই সাদা তরল পদার্থ থাকে, এটাই মূলত সাইটোপ্লাজম। ঠিক আছে। আর প্রোটোপ্লাজম এটা হচ্ছে মূলত সবুজ প্রাণী, তোমার কি বলে, এটা হচ্ছে তোমার সাইটোজম এবং নিউক্লিয়াসের অংশ।
আর একমাত্র কোষে যেখানে কোষের যাবতীয় কাজ সম্পাদন করে। কোষ কি মূলত দেহের যাবতীয় কাজ সম্পন্ন করে কি হাজার হাজার লক্ষ লক্ষ কোষ। তার মানে এখানে হচ্ছে অ্যান্সার হচ্ছে কোষ। সালোক সঞ্চালনের বাহ্যিক প্রভাব কোনটি? প্রভাবক। সালোক সঞ্চালন কি? আমরা জানি উদ্ভিদ তার ক্লোরোফিলের মাধ্যমে সূর্যালোকের উপস্থিতিতে তার নিজের খাদ্য নিজে তৈরি করে। এই যে নিজের খাদ্য নিজে তৈরি করে, এটাই মূলত হচ্ছে সালোক সঞ্চালন। আর সালোক সঞ্চালন প্রক্রিয়া কি? প্রক্রিয়ার মাধ্যমে মূলত উদ্ভিদ খাদ্য তৈরি করে থাকে। আর এই সালোক সঞ্চালনে দেখো প্রথমে যে অপশন আছে শর্করা মূলত সালোক সঞ্চালনের মাধ্যমে তোমার তৈরি হয়। এটা হচ্ছে তোমার খাদ্য। এটা হচ্ছে তোমার অভ্যন্তরীণ একটা প্রবাহ, বা এটা তোমার সালোকসংশ্লেষণের মাধ্যমে তৈরিকৃত খাদ্য। পটাশিয়াম এটা তো তার একটা অভ্যন্তরীণ প্রভাবক। ক্লোরোফিল কি? ক্লোরোফিল মূলত তোমার উদ্ভিদের সবুজ মানে পাতায় যেই থাকে সেটা হচ্ছে ক্লোরোফিল। আর ক্লোরোফিল কি? এটা তোমার একটা অভ্যন্তরীণ প্রভাব। একমাত্র সূর্য আলোক হচ্ছে তোমার সালোক সঞ্চালনের বাহ্যিক প্রভাব, অর্থাৎ এটা তোমার বাইরে থেকে পড়ে, তার মানে বাহ্যিক প্রভাব হচ্ছে তোমার সূর্য আলো। গোত রোগের জন্য দায়ী কোনটি? গোত্রোগ কি? গোত্রোগ হচ্ছে মূলত একটা মশার কামড়ের মাধ্যমে মানুষের যে পাও ফুলে ওঠে, হাত পা ফুলে ওঠে, এটা মূলত একটা গোত্রোগ। আর গোত্রোগটা হচ্ছে তোমার ফাইলেরিয়া নামক এক পদের মশার কামড়ে মূলত হয়ে থাকে, বা ছোট্ট একটা পরজীবী। এটা তোমার হচ্ছে কি গোত্রোগের দায়ী কোনটি? এটা হচ্ছে মূলত তোমার ফাইলেরিয়া নামের একটা জীবাণু, ফাইলেরিয়া। গমের বৈজ্ঞানিক নাম কি? দেখো অরজিয়া সেটিভা, এটা তো হচ্ছে মূলত তোমার ধানের নাম, এটা হচ্ছে ধানের নাম। আর ট্রিটিকাম এস্টিবাম হচ্ছে তোমার মূলত গমের নাম, এটা হচ্ছে মূলত তোমার গমের নাম, ট্রিটিস্টিবাম। ঠিক আছে। আর বাম্বুসা টুলবা হচ্ছে একটা তোমার বাঁশের নাম, এটা মূলত একটা বাঁশের নাম। মানবদেহের থ্যারাসিক কশেরিকার সংখ্যা, মানবদেহের থোরাসিক কশেরিকা কয়টি? মনে রাখবা মানবদেহের কশেরিকা হচ্ছে মূলত মানবদেহের আমাদের যে পিঠে যে হাড় বা এটা কি বলে মনে কর মেরুদণ্ডকে মূলত বলা হয় কশেরিকা। আর কশেরিকা মূলত কয়েকটা ভাবে বিভক্ত। আর একটা মনে রাখবা, দেখবা আমরা দেখছিলাম মনে হয় গত বছর মানে তার আগের বছর প্রশ্ন আসছিল যে মানবদেহে কশেরিকা কয়টি। মানবদেহে যখন বলবে বা পূর্ণাঙ্গ বা শিশু যখন না বলবে তখন লিখতে হবে মানবদেহে কশেরিকা হচ্ছে তোমার 33টি, অর্থাৎ মানুষ জন্মের সময় 33টি কশেরিকা জন্মায়। তবে একজন পূর্ণবয়স্ক মানুষের বা প্রাপ্তবয়স্ক মানুষের দেহে মোট থাকে 26টি। একজন প্রাপ্তবয়স্ক বা পূর্ণবয়স্ক মানুষের দেহে মোট কশেরিকা থাকে 26টি। তবে শিশু অবস্থা এটা হচ্ছে কি তোমার শিশু অবস্থা থাকে তোমার 33টি। আর মানবদেহে থোরাসিক কশেরিকা হচ্ছে তোমার 12টি। তার মানে আমার এখানে অ্যান্সার হচ্ছে তোমার 12টি। ঠিক আছে, 12টি। আর শিশু অবস্থা থাকে 33টি, আর তোমার পূর্ণবয়স্ক অবস্থা থাকে 26টি। মানুষের রক্তচাপ বৃদ্ধি করে কোন হরমোন? মানবদেহে রক্তচাপ বৃদ্ধি করে, অর্থাৎ যখন মানুষ ভয় পায় বা আতঙ্ক হয় অথবা উত্তেজিত অবস্থা থাকে তখন দেখো হঠাৎ মানুষের রক্তচাপ বেড়ে যায়। এটা মূলত জানি অ্যান্ডোনালিন হরমোনের কারণে। তাও অ্যান্ডোনাল একটা গ্রন্থ থেকে মূলত একটা হরমোন নিঃসরণ হয়, সেটা হচ্ছে অ্যান্ডোনাল হরমোন। আর ওই অ্যান্ডোনাল হরমোনের কারণে তো মূলত মানুষের রক্তচাপ বেড়ে যায়। আর দেখো এটা এস্ট্রোজেন মূলত কি? এটা থাকে মূলত স্ত্রী বা নারীদের দেহে বা মেয়েদের দেহে, নারীদের যে বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায় এটা মূলত এই এস্ট্রোজেনের কারণে। আর টেস্টোস্টেরন হরমোন হচ্ছে মূলত পুরুষদের দেহে থাকে, এবং পুরুষদের যে বৈশিষ্ট্য এটা মূলত প্রকাশ পায় টেস্টোস্টেরন হরমোনের কারণে। ডেঙ্গু জ্বরের রক্তের কোন উপাদান কমিয়ে দেয়? ডেঙ্গু জ্বর আমরা জানি কি একটা মশা কামড়ের মাধ্যমে মূলত ডেঙ্গু জ্বর হয়ে থাকে। আর ডেঙ্গু জ্বর মূলত মানুষের দেহে প্লেটলেট বা অনুশীক্রিয়ার সংখ্যা কমিয়ে দেয়। ঠিক আছে। আর রক্তের ভিতরে মনে রাখো একজন মানুষের দেহে যে রক্ত থাকে, রক্তটি হচ্ছে সামান্য ক্ষারীয় পদার্থ। এটা তোমরা লিখে রাখতে পারো, রক্ত মূলত সামান্য ক্ষারীয়। আর রক্তের পিএইচ কত? পিএইচ 7.4। ঠিক আছে, 7.4। আর হিমোগ্লোবিন কি? রক্ত মূলত লাল দেখায় হিমোগ্লোবিন কারণে। ঠিক আছে, এগুলো মনে রাখবা। ডিএনএ পরীক্ষা সাধারণত কোন নমুনা সংগ্রহ করা হয়? ডিএনএ
অর্থাৎ বিজ্ঞানে বর্তমান আধুনিক বিজ্ঞানের একটা অন্যতম সাফল্য হয়েছে তোমার এই ডিএনএ টেস্ট। অর্থাৎ অনেক অপরাধীকে শনাক্ত করার জন্য অথবা কোনো সন্তান হারিয়ে গেলে হারানো লোককে খুঁজে পাওয়ার জন্য মূলত ডিএনএ পরীক্ষা করা হয়। আর ডিএনএ পরীক্ষা কোনটা করা হয়? মুখে লালা নেওয়া হয়, অস্থি, মল এবং মূত্র। কোনটা? আমরা জানি ডিএনএ পরীক্ষার জন্য সবচেয়ে বেশি সুবিধাজনক হয়েছে মুখের লালা, কারণ এখানে নিতে কোনো কষ্ট হয় না, আর মুখের লালার মাধ্যমে সবচেয়ে সহজে ডিএনএ পরীক্ষা করা যায়। এটা হচ্ছে তোমার মুখের লালা। মূলের মাধ্যমে প্রয়োজন হয় কোন উদ্ভিদ? আমরা জানি উদ্ভিদ মূলত বা পৃথিবীর যত প্রাণী বা উদ্ভিদ আছে মূলত তারা কি, প্রাণীরা তো অনেকভাবেই উদ্ভিদ করতে পারে। আর উদ্ভিদ মূলত বীজের মাধ্যমে অথবা তোমার কি মূলের মাধ্যমে অথবা তোমার অঙ্গ স্থানের মাধ্যমে বংশবিস্তার বা প্রজনন করে থাকে। এখানে মূলত মূলের মাধ্যমে প্রজনন করে। কোনটা? দেখো, পাটের বীজ আছে, সরিষার বীজ আছে, তার মানে তারা প্রজনন বা করে কি মাধ্যমে? বীজের মাধ্যমে। এই দুটো বীজ। আর আর পেঁয়াজ মূলত তাদের অঙ্গ স্থায়িত্বের মাধ্যমে প্রজনন করে। আর একমাত্র কাকরোল মূলত মূলের মাধ্যমে বংশবিস্তার করে। তার মানে এটা হচ্ছে তোমার কাকরোল। অ্যান্সার হচ্ছে কাকরোল। মানবদের শক্তি উৎপাদনের প্রধান উৎস কি? খাদ্য গ্রহণ, পরিপাক, শ্বসন, রক্ত সংবহন। কোনটা? মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস হচ্ছে তোমার শ্বসন। কারণ আমরা যে খাবার খাই বা গ্লুকোজ, এই গ্লুকোজকে তোমার শ্বসনের মাধ্যমে তোমার মানবদেহে বা কোষের প্রয়োজনে শক্তি উৎপাদন করে থাকে। ঠিক আছে, তার মানে তোমার শক্তি উৎপাদনের প্রধান উৎস হচ্ছে তোমার শ্বসন। আর খাদ্য গ্রহণের মাধ্যমে মূলত কি করি আমরা? মূলত এই শ্বসনের জন্য যে প্রয়োজন শক্তি ওটা পাই। আর পরিপাকের মাধ্যমে তো খাদ্য হজম হয়। আর রক্ত সংবহনের মাধ্যমে কি করে? দের প্রয়োজনীয় পুষ্টি কোষের মাধ্যমে কোষের গোড়ায় পৌঁছে দেয়। তার মানে এখানে অ্যান্সার হচ্ছে খ, শ্বসন। ফরমেটেশন প্রক্রিয়া কোন এনজাইমটি সবচেয়ে বেশি কার্যশীল? ফরমেটেশন প্রক্রিয়ায় বা মনে করো জারণ প্রক্রিয়া ইস্ট থেকে যেই তোমার কি করে তোমার এনজাইম সংগ্রহ করা হয়, এটা তো মূলত তোমার জাইলেম। তার মানে ফরমেটেশন প্রক্রিয়া কোন এনজাইমটি সবচেয়ে বেশি কার্যশীল? এটা হচ্ছে তোমার জাইলেম। ধনুষ্টঙ্কার রোগের টিকা কোনটি? ধনুষ্টঙ্কার টিকা হচ্ছে কি তোমার টিটি হচ্ছে ধনুষ্টঙ্কার টিকা। আর ওপিভি এটা হচ্ছে তোমার একটা পোলিও, এটা মূলত মানুষের বাচ্চাদের খাওয়ানো হয়। আর বিসিজি এটা হচ্ছে মূলত একটা যক্ষার টিকা। ওজোন বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? ওজোন আমরা জানি এই যে আমাদের পৃথিবীতে যেই একটা ওজোন স্তর ঘুরে রাখছে বা বায়ুমণ্ডল স্তর আছে, এটা মূলত বলা হয় বায়ুমণ্ডল বা এটা স্তর। এই বায়ুমণ্ডলকে মূলত তোমার 5টা ভাগে ভাগ করা হয়েছে। এর ভিতরে দেখো সর্বপ্রথম হয়েছে যে তোমার প্রথম স্তর হয়েছে যে ট্রোপোস্ফিয়ার। এবং এখানে আমাদের পৃথিবী, আমাদের মানুষের বসবাস, এবং এখানে প্রায় পরীক্ষা আসে যেমন ট্রোপোস্ফিয়ারে কোনগুলো ঘটে বা কি হয়। এখানে তোমার মেঘ, বৃষ্টি, ঝড় তুফান ইত্যাদি মূলত তোমার এই ট্রোপোস্ফিয়ার মাধ্যমে হয়ে থাকে। আর এখানে চাইছে মূলত ওজন। আর ওজনকে অনেক সময় এইভাবে লেখা হয় O3। এই ওজন হয় কোথাও? ওজন হচ্ছে তোমার স্ট্রাটোস্ফিয়ার বা এটা হচ্ছে তোমার দ্বিতীয় স্তর মূলত ওজন হয় স্ট্রাটোস্ফিয়ার। আবার এখান দিয়ে মূলত আবার তোমার এই রকেট যায়। ঠিক আছে, বা তোমার বাণিজ্যিক বিমান চলাচল করে, এটা হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার। আর হচ্ছে মেসোস্ফিয়ার, এটা হচ্ছে তোমার তৃতীয় স্তর। আর থার্মোস্ফিয়ার এটা হচ্ছে তোমার কি চতুর্থ স্তর। ঠিক আছে, তার মানে ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? এটা হচ্ছে তোমার স্ট্রাটোস্ফিয়ার। এবং ওজোন স্তরের এটা হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার। আর এই যে ওজোন স্তরের কাজ কি করতে পারো? এই যে O3 বা ওজোন স্তরের কাজ হচ্ছে তোমার সূর্য থেকে ক্ষতিকর রশ্মি বা ইউভি রশ্মি বা আল্ট্রাভায়োলেট সরাসরি পৃথিবীতে আসতে দেয় না, এটা আসতে বাধা দেয়। এটা হচ্ছে কি ওজোন স্তর। আর এই ওজোন স্তর যদি না থাকতো বা ওজোন স্তর ক্ষয়ে গেলে সূর্য থেকে সরাসরি ইউভি রশ্মি যদি পৃথিবীতে আসতো, তাহলে আমাদের জীবকুলের জন্য অনেক ক্ষতি হতো বা আমাদের জন্য ক্ষতি হতো, আমরা বেঁচে থাকতে পারতাম না। ঠিক আছে, আর ওজোন স্তর ক্ষতির জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে কি করতে পারে জানো? তোমার সিএফসি গ্যাস বা ক্লোরোফ্লোরোকার্বন। চামড়া শিল্পের ট্যানারি বর্জ্য ক্ষতিকারক উৎপাদন কোনটি? ট্যানারি বজ্র ক্ষতিকারক উৎপাদন। অর্থাৎ চামড়া শিল্পে ট্যানারি মানে কি প্রক্রিয়াজাত কোনো বর্জ্য। অর্থাৎ চামড়া শিল্পে ট্যানারি বা বর্জ্য বা প্রক্রিয়া করার সময় অনেক ধরনের তোমার ক্রোমিয়াম লবণ ব্যবহার করা হয়। আর এই ক্রোমিয়াম লবণ বা বজ্র যদি পরিবেশে পড়ে সরাসরি, তাহলে পরিবেশের জন্য অনেক ক্ষতি হয়ে যায়। তার মানে তোমার চামড়া শিল্পের ট্যানারি বজ্র ক্ষতিকর উৎপাদন কোনটি? এটা হচ্ছে তোমার ক্রোমিয়াম। অর্থাৎ ক্রোমিয়াম
চামড়া প্রক্রিয়ার সময় ক্রোমিয়াম লবণ ব্যবহার করা হয়। আর এই লবণটা যদি সরাসরি পরিবেশে আসে, পরিবেশে অনেক ক্ষতি হয়ে থাকে। তার মানে হচ্ছে বর্জ্য ক্ষতিকর উপাদান হচ্ছে ক্রোমিয়াম। খাবার লবণের রাসায়নিক সংকেত কি? খাবার লবণ, খাবার লবণ আমরা যেটা খাই এটা হচ্ছে মূলত এই সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড মূলত খাবার হয়। আর দেখি পটাশিয়াম ক্লোরাইড, এটা মূলত একটা সার, এটা হচ্ছে মূলত একটা সার। ক্যালসিয়াম ক্লোরাইড এগুলোও মূলত সার। আচ্ছা, নবায়নযোগ্য শক্তির উৎস কি? নবায়নযোগ্য শক্তি এটা বোঝো। নবায়নযোগ্য শক্তি হচ্ছে মূলত যেই সব শক্তি একের অধিকবার ব্যবহার করা যায় বা বারবার ব্যবহার করা যায়, ওগুলো মূলত নবায়নযোগ্য শক্তি। আর হচ্ছে অনবায়নযোগ্য শক্তি, অর্থাৎ অনবায়নযোগ্য শক্তি হচ্ছে যেই শক্তি একবারের বেশি ব্যবহার করা যায় না বা একবার ফুরালেই শেষ, সেটাই মূলত হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। দেখো প্রথমে হচ্ছে তোমার কয়লা। কয়লা কি? কয়লা বলতে এটা একটা খনিজ মাধ্যমে পাওয়া যায়, এবং অর্থাৎ কি, অর্থাৎ কোনো উদ্ভিদ বা প্রাণীর তোমার হাজার বছর, মানে তোমার একটা জীবাশ্ম আর কি, জীবাশ্ম যখন হাজার বছর মাটির চাপে, মাটির নিচে পড়া থাকে, তখন এটা কয়লা হয়। আর কয়লাকে একবার পুরালে এটা মূলত শেষ হয়ে যায়, এটা মূলত অনবায়নযোগ্য শক্তি। তেল কি? দেখো তেলও খনিজ পদার্থ বা খনিজ মধ্যে পাওয়া যায়। আর তেলও যদি একবার তোমার পুরানো হয়ে যায়, এই তেল এটা শেষ হয়ে যায়। নিউক্লিয়ার শক্তিও সেম। নিউক্লিয়ার শক্তিও যদি তুমি একবার যদি এটা শেষ করে দাও, এটা আর দ্বিতীয়বার কি তোমার ব্যবহার করা যায় না। একমাত্র জলবিদ্যুৎ, জলবিদ্যুৎ বা সৌর বিদ্যুৎ দেখবে এগুলো তোমার বারবার ইউজ করা যায়। অর্থাৎ জলবিদ্যুৎ কি? তোমার সমুদ্র বা নদীর পানিকে বাদ দিয়ে এই সমুদ্রের ঢেউ বা নদীর ঢেউর মাধ্যমে জলবিদ্যুৎ তৈরি করা হয়। তার মানে পৃথিবীতে যতদিন সমুদ্র থাকবে বা নদী থাকবে, ততদিন এই জলবিদ্যুৎ ইউজ করা যাবে। আবার সূর্য আলো আমাদের যে আমরা সৌর বিদ্যুৎ ইউজ করি, সেটাও সেম। আমাদের সূর্য আলো যতদিন আছে ততদিন আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। তার মানে এগুলো হচ্ছে তোমার নবায়নযোগ্য শক্তি। তার মানে এখানে আনসার হচ্ছে তোমার গ নম্বর। সবচেয়ে হালকা গ্যাস কোনটি? হালকা গ্যাস অর্থাৎ যে গ্যাসের পারমাণবিক ভর, পারমাণবিক ভর, ঠিক আছে, পারমাণবিক ভর সবচেয়ে কম, যেই গ্যাসের পারমাণবিক ভর সবচেয়ে কম, সেটা সবচেয়ে হালকা। দেখো এখানে হচ্ছে তোমার আর্গন। আর্গনের কত পারমাণবিক ভর? 40। হিলিয়াম কত? হিলিয়ামের কত? 14। না, তো নাইট্রোজেন 14। হিলিয়ামের কত? হিলিয়াম কত? 28। আচ্ছা, হাইড্রোজেন কত? হাইড্রোজেন হচ্ছে কত? 2। নাইট্রোজেন কত? নাইট্রোজেন হচ্ছে তোমার 14। দেখো এখানে সবচেয়ে, সরি হিলিয়াম তো হচ্ছে 4। হিলিয়াম হিলিয়াম হচ্ছে তোমার 4। তার মানে তোমার দেখা এখানে সবচেয়ে হালকা বা সবচেয়ে কম হয়েছে হাইড্রোজেনের। আর হাইড্রোজেনকে লেখা হয় কেমনে? এইচ, হাইড্রোজেন না। তার মানে এখানে হচ্ছে সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে তোমার হাইড্রোজেন। আর এর বেশি আরো সহজে মনে রাখতে পারো যে হাইড্রোজেন হচ্ছে তোমার আমাদের পর্যায় সারণীর 1 নম্বর মোল, 1 নম্বর গ্রুপের 1 নম্বর পর্যায় সারণীর, মানে 1 নম্বর সারণীর 1 নম্বর মোল, এবং এটার পারমাণবিক সংখ্যা 1 এবং পারমাণবিক ভর হচ্ছে কত? 2। তার মানে এটা সবচেয়ে হালকা গ্যাস। সবচেয়ে হালকা গ্যাস তাহলে কোনটা? হাইড্রোজেন। আর এই চারটে মধ্যে অপশনের মধ্যে সবচেয়ে ভারী গ্যাস হচ্ছে কোনটা? আর্গন, কারণ আর্গনের পারমাণবিক ভর সবচেয়ে বেশি। পলিবিলাইল ক্লোরাইড কোথায় ব্যবহৃত হয়? পলিবিলাইল ক্লোরাইড বা কি এটাকে সংক্ষেপে লেখে কিভাবে? পিবিসি, পিবিসি, পিবিসি বা পলিবিলাইল ক্লোরাইড কোথায় ব্যবহৃত হয়? কৃত্রিম কাপড়, কৃত্রিম রশ্মি, পানির পাইপ, প্লাস্টিক ব্যাগ। আমরা জানি পলিবিলাইট বা ক্লোরাইড, পলিবিলাইন ক্লোরাইড বা পিবিসি মূলত একটা শক্ত প্লাস্টিক জাত। এটা মূলত মরিচা ধরে না বা এটা পানির সাথে বিক্রিয়া করে না, এই জন্য মূলত এটা মূলত পানির পাইপে এটা ব্যবহার করা হয়ে থাকে। তার মানে এটা আনসার হয়েছে গ নম্বর, পানির পাইপ। ওসমোসস শব্দের অর্থ কি? ওসমোসস মানে কি? অবিস্মরণ, মানে যেটা তোমার অবদ্ধ পর্দার মাধ্যমে মানে অল্প ঘনত্ব থেকে বেশির দিকে সরা যায়, এটা মূলত হচ্ছে অবিস্মরণ। আর ব্যাপন কি? ব্যাপন তো বোঝো। ব্যাপন হচ্ছে মূলত কোনো উচ্চ ঘনত্বের মাধ্যমে সজোরে নিচের দিকে বা নিম্ন ঘনত্বের দিকে প্রকাশ করে, এটা হচ্ছে মূলত ব্যাপন। যেমন আমরা জানি সেন্টের বোতলের ভিতরে বা তোমার পারফিউমের বোতলের ভিতরে অনেক উচ্চ মাত্রায় তোমার কি পারফিউমটা থাকে, যখন সজোর চাপ দেয় ছিদ্রের মাধ্যমে কম ঘনত্বের দিকে বেরিয়ে যায়, ঠিক আছে। আর প্রস্তুতন কি? প্রস্তুত মূলত উদ্ভিদ তার প্রয়োজনীয় পানি বাইর করে দেয়। নিচের কোনটি সবচেয়ে তীব্র অ্যাসিড? এখানে দেখো সালফিউরিক অ্যাসিড, তার মানে আমরা জানি সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড একটা সবচেয়ে অত্যন্ত তীব্র, একটা তীব্র অ্যাসিড। তীব্র অ্যাসিড মূলত সালফিউরিক অ্যাসিড, আর এটা সরাসরি হাতে পড়লে হাতের অনেক ক্ষতি হয়। ই সমস্যা এম সিএস কার শব্দটি কার? ই সমস্যা এম সিএস কার?
এই আধুনিক বাংলায় আমরা যেই মূলত বোমা আবিষ্কার করি বা নিউক্লিয়ার শক্তি বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যে আবিষ্কার করি, এটার মূলত মূল শব্দ হচ্ছে তোমার, এই মূল সূত্র হচ্ছে তোমার এই সমস্যা এমসি স্কয়ার। এই সমস্যা এমসি স্কয়ার হচ্ছে এমন একটা শক্তি, মূলত এটা হচ্ছে তোমার শক্তির ইয়া প্রকাশ করে, আর এটা হচ্ছে এম হচ্ছে ভর, আর সিতে হচ্ছে কি আলোর দৈর্ঘ্য বোঝানো হয়। আইনস্টাইন একটা প্রমাণ করছেন যে কোনো একটা ক্ষুদ্র বস্তুকে যদি অনেক শক্তিতে রূপান্তর করা যায়, তার মানে এটাতে অনেক শক্তি প্রয়োজন করা যাবে। কোনো একটা মানে সত্য কোনো একটা ছোট বস্তুকে যদি অনেক গতিতে রূপান্তর করা যায়, তার মানে এটা অনেক শক্তি উৎপাদন হয়। তার মানে এই সমস্যা আমি সিএসকা এটা আবিষ্কার করেন কারা? আইনস্টাইন। এবং বিজ্ঞানের অনেক গুরুত্বপূর্ণ একটা সূত্র হচ্ছে যে এই সমস্যা এম সিএসকার। আর আমরা জানি কি নিউটন মূলত তার গতিশক্তির জন্য সে বিখ্যাত। গ্যালিলিও হচ্ছে মূলত তার পরন্ত বস্তুর সূত্রের জন্য বিখ্যাত। নিচের কোনটি সর্বাপেক্ষা স্থিতিস্থাপক? স্থিতিস্থাপক বলতে কি বোঝায়? অর্থাৎ কোনো একটা বস্তুর যদি বল প্রয়োগ করে ছেড়ে দেওয়া হয়, তখন তার যে আগের স্বভাব স্থানে যাওয়া হয়, এটা মূলত স্থিতিস্থাপক। আর সংক্ষেপে বলে, মনে করে একটা রাবার হাতে নিছি, রাবার হাতে আমি যদি খুব টান দিয়ে যদি ছেড়ে দিই, ছেড়ে দিয়ে দেখো রাবার আগের জায়গায় সে আবার ফিরে আসতে চায়। এই যে তার ধর্ম, এটাই মূলত হচ্ছে স্থিতিস্থাপক। তার মানে নিচে কোনটি সর্বস্থিতিস্থাপক? তামা, অ্যালুমিনিয়াম, সীসা, নিকেল। এখানে দেখো নিকেল, তার মানে আমরা তো তামা তো চিনি, তামার চামচ তুমি যদি এটাকে ভাস করে দাও, এটা দেখো ভাসের সময় বাসি থাকবে। অ্যালুমিনিয়াম সেম, এটা ভাস করে দিলে ভাস করে থাকবে। সীসা ভাস করে দিলে ভাস করে থাকবে। একমাত্র নিকেলকে তুমি যদি যদি মানে ভাস করেও রাখো, এটা আবার তার যে মূল যে চরিত্র, এই চরিত্রে সে ফিরে আসতে চাইবে। শব্দের তীব্রতা নির্ণয়ের যন্ত্রের নাম কি? শব্দের তীব্রতা মূলত ব্যবহার করা হয় অডিওমিটার। অডিওমিটারের মাধ্যমে মূলত শব্দের তীব্রতা মাপা হয়। আর হচ্ছে ওডোমিটারের মাধ্যমে কি করে? মূলত গাড়ির চাকা মাপ করা হয়। আর রোটামিটারের মাধ্যমে মূলত গ্যাস বা পানির পাইপের মাপা হয়। বলের মাত্রা কোনটি? বল আমরা জানি কি বল সমান কি? এফ সমান এম এ, বা এফ সমান এম এ বা ম্যা। আমরা শব্দ বল আমরা ছোটবেলায় পড়ছিলাম এরকম যে বলের সূত্র আবিষ্কার করছে এরকম হতে পারো নিউটন। আমরা ছোটবেলায় একটা গল্প শুনছিলাম, গল্পটা বলে, গল্পটা এরকম মানে বিজ্ঞানী নিউটন একসময় হাঁটতে আছে, হঠাৎ একটা ছাগল তার সামনে পড়ছে। সে খুব দুষ্ট লোক ছিল, ছাগলের পাশায় লাথি মারছিল, ছাগল পুরো ম্যাক করে উঠছিল। এই ম্যাক করে উঠে নেই, সে যখন পাশায় লাথি মারছিল, লাথি যে একটা ফোর্স দিছিল, সে একটা যে বল প্রয়োগ করছে, এটাকে সে বলছে এফ, মানে ফোর্স বল। এবং যে ছাগলের ম্যাক করে উঠছে, এই জন্য বলা হচ্ছে মা, এম এ মা, মানে এফ সমান এম এ। তার মানে তোমার হয়েছে বলের মাত্রা, বা বলের মাত্রা কি? এফ সমান এম এ কি বল, আর এতে কি তরঙ্গ। আমরা জানি তাহলে এফ এ আর বলের মাত্রা চাইছি, এম মানে কি ভর, ভরের মাত্রা কি? ভরের মাত্রা হচ্ছে এম। আর তোমার এ মানে কি তরঙ্গ, ত্বরণের মাত্রা কি? ত্বরণের মাত্রা আমরা জানি এল ইনভার্স 2। তাহলে এখানে তাহলে কোনটা আছে? এল ইনভার্স 2। এখানে তার মানে হচ্ছে এম এল এ। ক নম্বর অ্যান্সার? এম এল ইনভার্স 2, এটা হচ্ছে তাহলে আমাদের অ্যান্সার। আর অনেক সময় মনে রাখবা, যেমন আমরা যে এম এল যদি এই ব্যাপারটা বেরাকে অবলেক দিয়ে যদি টি স্কোয়ার দেয় তাহলে হবে, আর যদি অবলেক যদি না দেয় তাহলে দিতে হবে এম এল টি ইনভার্স 2। মানে এটা যে আমাদের যে ডিভাইডের চিহ্ন বাদ দেওয়ার জন্য সামনে একটা মাইনাস চিহ্ন আসবে। তার মানে এটা অ্যান্সার হচ্ছে তোমার ক নম্বর। ব্যথার দাম কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? ব্যথার দাম প্রথমে হচ্ছে গল্প গ্রন্থ, নাটক, কাব্যগ্রন্থ, উপন্যাস। মনে রাখতে হবে কাজী নজরুল ইসলাম তার সমগ্র জীবনে মাত্র তিনটি উপন্যাস লিখছিল। উপন্যাসটি আমরা সংক্ষেপে মনে রাখতে পারি বাকুম দিয়া। এই বা কু ম বাকুম, বাতে কি? বাদন হারা, কুমতে হয়েছে কুহিলিকা, আর মতি দিয়েছে তোমার মৃত্যুর ক্ষুধা, মৃত্যুর ক্ষুধা। এই তিনটা হচ্ছে তোমার কাজী নজরুল ইসলামের সমগ্র জীবনের উপন্যাস। এটা সবসময় মনে রাখতে হবে। কাজী নজরুল ইসলামের শুধু তিনটা উপন্যাস হয়েছে বাকুম, মানে তোমার বাদনহারা, কুহিলিকা, মৃত্যুর ক্ষুধা। আর কাজী নজরুল ইসলাম এমন একজন কবি, আমার বাংলাদেশের আমাদের বিদ্রোহী কবি। এই বিদ্রোহী কবি এবং বাংলাদেশের জাতীয় কবি, এই তার সাহিত্যের প্রত্যেকটা ক্ষেত্রে তার বিচারণ আছে বা চরণ আছে, এবং সে সাহিত্যের প্রত্যেকটা সেক্টরে সে অবদান রাখছে।
আর ব্যথার দান কাজী নজরুল ইসলাম একটা তার প্রথম গল্পগ্রন্থ, সেটা হচ্ছে তোমার গল্পগ্রন্থ। ব্যথার দান হচ্ছে তার গল্পগ্রন্থ, এবং সেটা আহ, তার আরো কিছু গল্পগ্রন্থ আছে, যেমন আরেকটা গল্পগ্রন্থ আছে যেমন হেনা, কারণ হেনা অনেক বিখ্যাত নাম, এই জন্য বলে রাখলাম। আচ্ছা, প্রভাতে পাখির কলকানারি শুনতাম, বাক্যটি কোন কালে? এখানে দেখো শুনতাম আছে। আচ্ছা, সাধারণ বর্তমান, বর্তমান তো হবেই না, বোঝা গেল অতীত। অতীত পূর্ণগণটি, আচ্ছা অতীত, সাধারণ অতীত বলতে কি, অর্থাৎ যখন কোনো কাজ আমি অতীতে করতাম এরকম বুঝালে হচ্ছে যে অতীত, সাধারণ অতীত। আর পূর্ণগঠিত অতীত হচ্ছে কোনো একটা কাজ পূর্বে অনেক আগে হয়েছিল, সেটা হচ্ছে তোমার পূর্ণগঠিত কাজ। যেমন আমি সেখানে উপস্থিত ছিলাম, এই যে ছিলাম, সেটা হচ্ছে তোমার পূর্ণগঠিত অতীত। আর নিত্য অতীত কি? নিত্য অতীত হয়েছে যেগুলো মূলত আমরা প্রতিদিনের অভ্যস্ত ন্যায় হয়ে যায়। যেমন এখানে এসেছে কি, প্রভাতে পাখির ডাক শুনতাম, শুনতাম। আর একটা আছে মৃত্যু অতীত চিন, আর একটা সরাসরি হয়েছে তোমার তেন, তেন তাম, আবার কি তেন তাম, আবার তে, এগুলো মূলত হচ্ছে তোমার নিত্য অতীতে উদাহরণ হয়। যেমন বাবা আমাদের প্রতিদিন গল্প শোনাতেন, বাবা আমাদের প্রতিদিন গল্প শোনাতেন, এই যে প্রতিদিন গল্প শোনাতেন, এই তো তেন, লাস্টে যখন তেন হয়, এটা মূলত তোমার নিত্য অতীতের একটা উদাহরণ। তার মানে এটা হচ্ছে প্রতিদিন, মানে পূর্বতে পাখির কলকানে শুনতাম, তাম আছে, তার মানে এটা হচ্ছে নিত্য অতীত। ঠিক আছে। আর মনে করো সাধারণ অতীত কি? সাধারণ অতীত একটা যদি উদাহরণ দেয় তাহলে বলি, যেমন আমি আমি প্রতি সকালে, যেমন আমি কি, আমি সকালে স্কুলে যাই, আমি সকালে স্কুলে যাই, বা আমি স্কুলে যাই। ঠিক আছে, এই যে আমি স্কুলে যাই, বা আমি কাজটা করছি, আমি কাজটা করছি, এই যে আমি কাজটা করছি, এই যে হয়েছে, এগুলো মূলত হচ্ছে তোমার সাধারণ অতীত। সাধারণ অতীত, হ্যাঁ। মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প কোনটি? মানিক বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, এই মৃত্যুবোধ একটু আগে দেখলাম, এটা হচ্ছে কি কাজী নজরুল ইসলামের একটা উপন্যাস। মানিক বন্দ্যোপাধ্যায় রচিত গল্প কোনটি? সরীসৃপ। সরীসৃপ মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা উমর সৃষ্টি বা অনেক জনপ্রিয় একটা তোমার ছোট গল্প সরীসৃপ। নগর জীবনের যন্ত্রণা কার কবিতায় স্থান পেয়েছে? দেখো জীবনানন্দ দাস, জীবনানন্দ দাসকে বলা হয় কি, জীবনানন্দ দাসকে বলা হয় রূপসী বাংলার কবি। সে হয়েছে আর জীবনানন্দ দাস হয়েছে তোমার বরিশাল তার জন্মগ্রহণ। অনেক সময় পরীক্ষা আসে এরকম যে প্রায় দেখছি যেমন কোন কবির মা একজন কবি ছিলেন, এইটা হচ্ছে জীবনানন্দ দাসের মনে রাখতে হবে, যে জীবনানন্দ দাসের মা একজন কবি ছিল, তার নাম ছিল কুসুম কুমারী দাস, মানে জীবনানন্দ দাসের মা একজন কবি ছিলেন। আর আলতাফ মাহমুদ মূলত একজন ছিলেন সঙ্গীত প্রিয় বা সঙ্গীত অঙ্গনের মানুষ। আর এখানে আছে সৈয়দ শামসুল হক, আর মূলত হচ্ছে শামসুর রহমান। আমরা দেখবা ছোটবেলা আমরা একটা কবিতা পড়ছিলাম, যেমন ট্রেন, ট্রেন শামসুর রহমান, বললাম না, ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ওই ট্রেনের বাড়ি কই। এই যে নগর জীবনের যন্ত্রণা, নগর জীবন নিয়ে তার লেখা ম্যাক্সিমাম হয়েছে তাই এই যেমন তোমার শামসুর রহমান। শামসুর রহমান মূলত নগর জীবনের যন্ত্রণা, একাত্তী, এই নগর জীবন নিয়ে তার লেখা সবচেয়ে বেশি ফুটে ওঠে। তার মানে নগর জীবনের যন্ত্রণার কার কবিতা স্থান পেয়েছে সবচেয়ে বেশি ফুটে ওঠে, এটা হচ্ছে তোমার শামসুর রহমান। ঠিক আছে, এটা হচ্ছে শামসুর রহমান। পরবর্তী প্রশ্ন, সৈয়দ মুস্তফা আলীর রচনার মুখ্য প্রবণতা কি? সৈয়দ মুস্তফা আলীর আধ্যাত্মিক দর্শন, সৌন্দর্যের তত্ত্ব, জীবনের বাস্তবতা, সাহিত্যিক রসবোধ। এই সৈয়দ মুস্তফা আলী এমন একজন লোক ছিল, তার কবিতা বা তার গল্প গ্রন্থ বা তার সাহিত্যে অনেক জটিল বিষয়কে সে খুব সহজে দর্শকের মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করতে পারতো। এই জন্য তাকে বলা হয় সাহিত্যিক রসবোধ। অর্থাৎ তার কবিতায় পাঠকরা খুব সহজভাবে, খুব সুন্দরভাবে বুঝতে পারতো, এই জন্য বলা হয় মূলত সাহিত্যিক রসবোধ। যেমন তার একটা আছে, গল্পগ্রন্থ আছে দেশে বিদেশে, তুমি এটা পড়লে বুঝতে পারবা যেমন সে কত সুন্দরভাবে একটা জটিল বিষয়কেও মানুষের কাছে সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারে। মৌন শব্দের বিপরীত শব্দ কোনটি? মৌন, মৌন বলতে কি বোঝায় বলি না, আজকে আর মন মরা মৌন, বলি আর মন মরা মৌন, মানে কি কথা বেশি বলতে মন চায় না, মুখ গুমরা থাকে, ভাল লাগে না, কথা কম বলে, এটা হচ্ছে কি মূলত মৌন। আর দেখো গৌণ মানে কি, গৌণ হয়েছে তোমার মানে প্রখর, তার এই নিশ্চয় হয়েছে কি তোমার গৌণ, মানে বেশি কম এরকম, মানে বেশি হয়েছে কি গৌণ, বেশি হয়েছে কি কম, মানে কম হয়েছে কি গৌণ, এটা তো হবে না, মানে মৌন।
দেখো মুখর, প্রথমটা মুখর। মুখর মানে কি? মুখর মানে যে বেশি কথা বলতে ভালোবাসে বা যে বাসাল, অনেক কথা বলে। মৌন মানে যে কথা বলে না বা কথা বলতে মন চায় না, এরকম। আর মুখর মানে যে বেশি কথা বলে বা মুখর হয় বা বাচাল হয়, এটা হচ্ছে মূলত মুখর। ঠিক আছে। আর প্রবল তো বুঝি মানে শক্তিশালী, এরকম আর কি। আর বাক তো মানে যে কথা বলে, তার মানে হচ্ছে মৌন হয়েছে যে মুখর। কাটা দিয়ে কাটা তোলা যায়, এই বাক্যে কাটা কোন কারক? কাটা দিয়ে কাটা। আমরা অবশ্য বলছি দিয়ে, দ্বারা দিয়ে যখন করা হয় তখন তাকে কি বলা হয়? করণ করক। অর্থাৎ যেমন কাটা দিয়ে কাটা তোলা হয়, কি দিয়ে? কাটা। মানে কাটা দিয়ে, কাটা দিয়ে কাটা দিয়ে, কাটা দিয়ে কোন কারক? মানে একটা কাজ যেটা দ্বারা করা সম্পন্ন হয় সেটা মূলত হচ্ছে তোমার করণ করক। তার মানে এটা হচ্ছে করণ করণ। আর কর্তার কর্ম তো বুঝি, অর্থাৎ যে কাজ করে সেই কিছু কর্তা। আচ্ছা, আর অপাদান তো বুঝো, অপাদান মানে বিচ্যুত হওয়া, ব্যবচ্যুত হয়, এটাই মূলত সংক্ষেপে বোঝা যায় অপাদান। বাংলা সাহিত্যের চলিত ভাষারীতির প্রথম মুখপত্র পত্রিকার নাম কি? বাংলা ভাষায় প্রথম চলিত ভাষার প্রথম মুখপত্র, অর্থাৎ যেটা মূলত 1914 সালে প্রমোদ চৌধুরীর, প্রমোদ চৌধুরী, হ্যাঁ, প্রমোদ চৌধুরীর ইয়া হয়, সেটা হচ্ছে তোমার সবুজপত্র, সবুজপত্র পত্রিকা। তার মানে বাংলা সাহিত্যের প্রথম ভাষারীতি প্রথম মুখপত্র পত্রিকার নাম হচ্ছে তোমার সবুজপত্র। মানে প্রমোদ চৌধুরীর তত্ত্বাবধানে বা প্রমোদ চৌধুরীর সম্পাদনায় এই সবুজপত্র বাংলা ভাষা প্রথম চলিত ভাষা সাহিত্যে, প্রথম প্রথম তোমার চলিত ভাষা সাহিত্যের রীতি ঘটে মূলত এই সবুজপত্র পত্রিকায়। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর, দেখো এখানে সবকটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের তার সৃষ্টি করা এই গীত বিতান। যেমন বাংলাদেশের তোমার আমাদের জাতীয় সঙ্গীত গায়, জাতীয় সঙ্গীত কিন্তু এই গীত বিতানের একটি অংশ, একটা গান। আচ্ছা, আর গীতাঞ্জলি, এই গীতাঞ্জলির নামটা একটু মনে রাখবা। গীতাঞ্জলি অনেক সময় তোমার দীর্ঘার ইয়া থাকে, লেখা থাকে, এটা কিন্তু ভুল। গীতাঞ্জলি লিখতে হলে তোমার রস্বীকার লাগবে। আর রবীন্দ্রনাথ ঠাকুর মূলত এই গীতাঞ্জলির কারণে 1913 সালে, 1913 সাল মূলত সাহিত্যে নোবেল পুরস্কার পান। আবার অংশ পরীক্ষা আসে যেন এশিয়া মহাদেশের ভিতরে, এশিয়া এশিয়া মানে কি বলে, বাঙালিদের ভিতরে প্রথম নোবেল পুরস্কার কে পায়? বাঙালিদের ভিতরে প্রথম প্রথম নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, কত সালে? 1913 সালে। আর মনে রাখতে হবে গীতাঞ্জলির জন্য কিন্তু সে সরাসরি কিন্তু নোবেল পুরস্কার পায় নাই, সে মূলত 1912 সালে, 1912 সালে এই গীতাঞ্জলির ইংলিশ ভার্সন সং অফ ফ্রান্স, সং অফ ফ্রান্স, সং অফ ফ্রান্স, এই সং অফ ফ্রান্সের কারণে মূলত এই তোমার রবীন্দ্রনাথ ঠাকুর কি তোমার সাহিত্যে নোবেল পুরস্কার পান। আর এই সং অফ ফ্রান্সের ভূমিকা কে লেখে এটা কিন্তু প্রায় পরীক্ষা আসে, আমরা জানি। একজন আইরিশ কবি বা লেখক, সে হচ্ছে যে ডব্লিউ বি এইট মূলত এই রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির ইংলিশ ভার্সন সং অফ ফ্রান্সের ভূমিকা লেখেন। ঠিক আছে। নবাব সিরাজউদ্দৌলার হত্যাকারী নাম কি? নবাব সিরাজউদ্দৌলা, দেখবা আমাদের ইন্টারে দুইটা ইয়ে আছে, একটা হচ্ছে লাল সাল উপন্যাস, আর একটা হচ্ছে তোমার কি এই সিরাজউদ্দৌলা নাটক। এই সিরাজউদ্দৌলা নাটক এটাও কিন্তু মূলত একটা ট্র্যাজিক নাটক। এই নাটকে বা এটা একটা বাস্তব কাহিনী, যেন আমার বাংলাদেশের শেষ স্বাধীন নবাব ছিল মূলত সিরাজউদ্দৌলা। আর এই সিরাজউদ্দৌলা তার যেই আপন লোকজনের বিশ্বাসঘাতকতার কারণে সে যে পরাজয় হয়েছিল, পরাজয় হওয়ার পরে তাকে মূলত বন্দি করা হয়, এবং বন্দি করার পরে এই মোহাম্মদী বেগ মূলত কিছু টাকার কারণে এই মূলত সিরাজউদ্দৌলাকে হত্যা করে। তার এই হত্যাকারীর নাম হয়েছে মোহাম্মদী বেগ, তার মানে আনসার হচ্ছে মোহাম্মদী বেগ। আর তোমরা এই যারা পরীক্ষা দিবা, এই দুইটা উপন্যাস আর তোমার উপন্যাস আর একটা হচ্ছে কি নাটক, লাল সালু আর সিরাজউদ্দৌলা, এটার ভিতরে বেসিক কিছু পড়ে যাবা, ডিপলি কিছু পড়া দরকার নেই। প্রতি বছরে এটা থেকে একটা দুটো প্রশ্ন থাকি, মানে দুটো প্রশ্ন থাকবি। কোনটি গুণবাচক বিশেষ্য? গুণবাচক পাঠন, পাঠন, পাঠন এটা কি? এটা গঠনমূলক। লবণ কি? লবণ হচ্ছে একটা বস্তুবাচক বিশেষ্য। আনন্দ, হ্যাঁ, আনন্দ দিয়ে কি বোঝায়? গুণবাচক না, যেন আনন্দ। তার মানে আমাদের আনসার হচ্ছে আনন্দ, আনন্দ। আর মিছিল হচ্ছে কি? একটা সমষ্টিবাচী, মিছিল সমষ্টিবাচী। মানে গুণবাচক বিশেষ কি? যেটাতে কোনো বিশেষ্যের দোষ গুণ বুঝায়, সেটা হচ্ছে কি এটা গুণবাচক বিশেষ্য। তার মানে এটা হচ্ছে আনন্দ।
বাংলা ভাষার প্রথম শিল্পী সম্মত উপন্যাসের রচনা কৃতিত্ব কার? বাংলা সাহিত্য। দেখো, আধুনিক ছোট গল্প জনক বলা হয় মূলত রবীন্দ্রনাথ ঠাকুরকে। আর মীর মশাররফ হোসেন কিন্তু বাংলা সাহিত্যের মুসলিম একজন কবি। আর দেখো, এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস রচনা করেন কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটা পরীক্ষা প্রায় আসে যে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হয়েছে দুর্গেশ নন্দিনী। আর দুর্গেশ নন্দিনী কে লেখেন? সেটা লেখেন তোমার এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আরেকটা বলা হয় সাহিত্যিক সম্রাট। সাহিত্যের সম্রাট বলা হয় কাকে? সাহিত্যের সম্রাট বলা হয় বঙ্কিমচন্দ্র। লিখে রাখো, সাহিত্যের সম্রাট। সাহিত্য সম্রাট বলা হয় মূলত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কারণ সেই মূলত প্রথম শিল্পী সমর্থ উপন্যাস লিখছিলেন, সেটা নাম হচ্ছে কি দুর্গেশ নন্দিনী। আরটা মনে রাখতে হবে, বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি? বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হচ্ছে আলালের ঘরে দুলাল। আলালের আলালের ঘরে দুলাল বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। তবে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হয়েছে দুর্গেশ নন্দিনী। আর এটা লিখছিলেন কেটা? সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, এটা আমি দেন অফ। সমুদ্রের শব্দের সঠিক প্রতিশব্দ কি? সমুদ্র। সমুদ্র আমরা বলি কি? সমুদ্র, সাগর, তারপর দরিয়া, তারপর বলি কি অর্ণব। হ্যাঁ, এই অর্ণব। সমুদ্র শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি? অর্ণব। আটা দেখো, সররি। সররি মানে কি? সররি মানে হচ্ছে তোমার রাত, নিশি, নিশি, নিশ, এগুলো মূলত হচ্ছে তোমার সররি। আদিত্য। আদিত্য মানে কি? আদিত্য মানে তোমার সূর্য বা দিনমণি, এগুলা বলা হয়। ঠিক আছে। সোনার তরী কবিতা সোনার দ্বারা বলতে বোঝানো হয়েছে। দেখো, ইন্টারের সবচেয়ে চমৎকার একটা কবিতা হচ্ছে সোনার তরী। রবীন্দ্রনাথ ঠাকুরের মানে সোনার তরী কাব্যগ্রন্থের একটা নাম কবিতা হয়েছে সোনার তরী। এই সোনার তরী কবিতার মাধ্যমে পড়লে বোঝা যায় যেন আমাদের এই মহাকাল মানে এই যে কি বলে সোনার তরী, এই যে সোনার তরী মানে কি একটা মহাকালের ইয়াদ বুঝাইতেছে যে এই যে আমাদের এই মহাকাল জীবনে কোনো মানুষের স্থান নেই, এখানে শুধু একমাত্র কর্মের কর্মের স্থান আছে। কারণ তুমি যদি আজকে যা করে থাকবে, তুমি মরে গেলে তুমি থাকতে পারো, তোমার দেহে থাকবে না, শুধু একমাত্র তোমার সৃষ্টি এই কর্মগুলোই থাকবে। এখানে যে সোনার তরী কবিতায় সোনার ধান, সোনার ধান বলতে কি বুঝাইছে? দেখবো একজন কৃষক যে সোনার ধান কাটে, ধান কাটার ফলে মূলত তার ধানগুলো নৌকায় মাঝি নিয়ে যায়, বা তাকে কিন্তু নেয় না। তো এই যে ধানগুলো নিয়েছে, এগুলো কিসের সারি? এগুলো মূলত তার জীবনের সৃষ্টিকর্ম। এগুলো মূলত তার জীবনের সৃষ্টিকর্ম, কারণ সে অনেক কষ্টের পরে যে ধানগুলো সে তৈরি করছে, লাগাইছে, উৎপাদন করছে, এই ধানগুলোই মানুষ নিয়ে গেছে, তাকে আর নেয় নেই। আর এই যে নৌকা, নৌকাটা মূলত বুঝেছে একটা মহাকালের সাথে। আর যে এই সোনার ধান, ধান বলেছে মূলত তার জীবনের সৃষ্টি কর্মর সাথে সে তুলনা করছে। ঠিক আছে। আচ্ছা, তার মানে অ্যান্সার হচ্ছে জীবনের সৃষ্টি। সোনার ধান বলতে বুঝেছি কি জীবনের সৃষ্টিকর্ম। লাল সালু উপন্যাসের মূল প্রতিপাদ্য কি? দেখছো, একটু আগে আমরা একটা দেখলাম নার্সিং এ মূলত তোমার এই কি সিরাজুল্লাহ নাটক থেকে আসছে, এখন তো আবার দেখলাম তোমার কি লাল সালু উপন্যাস থেকে আসে। তার মানে তোমার নাটক থেকে একটা প্রশ্ন আসে, উপন্যাস থেকে একটা আসে। আর এগুলো কি বিএসসি নার্সিং এ 2024-25 সালের এগুলো আসছে। তাহলে লাল সালু উপন্যাস, লাল সালু উপন্যাস কি? আমরা প্রথম দেখতেছি মূলত এটা সামাজিক অনাবিচার। অর্থাৎ আমরা দেখছি লাল সালু উপন্যাস কি একটা সমাজে, একটা জঙ্গলের মাঝে একজন পীর বা মসজিদ নামে একজন ভণ্ড লোক, সে একটা কবরকে তা একটা চাদর দিয়ে ঢেকে রেখে একটা মাজারের মতো বানায় ওটা মানুষের ধর্মবিশ্বাস বা অন্ধবিশ্বাস কাজে লাগায় সে অনেক টাকা কামাই করে নেয়। এই যে সমাজে বা সামাজিক অনাচার, এটাই মূলত এটার মাধ্যমে ফুটে উঠেছে। লাল সালু উপন্যাসে প্রতিবদ্ধ। ঠিক আছে। পলিথিন বর্জন করলে পরিবেশ বাঁচবে, বাক্যটি কোন ধরনের? পলিথিন বর্জন করলে, দেখো এখানে একটা পলিথিন বর্জন করলে মানে একটা শর্ত দিয়ে দিছে, যেমন তুমি আমার বাড়ি আসলে আমি তোমার সাথে যাব, তুমি খেলে আমি খাবো। অনেক সময় মানে প্রিয় তোমার মানে কি বলে মানে কি ভাইয়া সাইয়া মানে সাইয়ার সাথে যখন তুমি রাগ করো, বলো না তুমি খাইলে আমি খাবো নাহলে খাবো না, এই যে একটা শর্ত দিয়ে যায়, তুমি আসলে আমি যাব নাহলে যাবো না, এই যে একটা শর্ত, এটা মূলত হচ্ছে শর্ত সাপেক্ষে সঙ্গে আচ্ছা দেখছো, শর্ত সাপেক্ষে, শর্ত অসমাপিকা শর্ত। সুকান্ত ভট্টাচার্য তার কবিতা একাত্মত্ব ঘোষণা করছে কিসের?
সুকান্ত ভট্টাচার্য। এই সুকান্ত ভট্টাচার্য তোমার নার্সিংয়ে প্রতি বছর একটা প্রশ্ন এসেই থাকে। কিশোর কবিতে মানে কিশোর কবি কাকে বলে? কিশোর কবি, কিশোর কবি, ঠিক আছে। কিশোর কবি হয়েছে যে সুকান্ত ভট্টাচার্য। সে কতদিন বাঁচছে? সে মাত্র 21 বছর বাঁচেছে এবং 18 বছর বয়স। এই কবিতার কার লেখা? এটা মূলত সুকান্ত ভট্টাচার্য। এবং সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে সেটা হচ্ছে ছাড়পত্র। এটা মনে রাখতে হবে, এটা অনেক দিন আসে, অনেকবার পরীক্ষা আছে। তার মানে সুকান্ত ভট্টাচার্য কাব্যের একাত্মত্ব ঘোষণা করছে কি? বিপ্লবর মুক্তি, বিপ্লব ও মুক্তির পক্ষে। দেখবা সুকান্ত ভট্টাচার্যের প্রায় কবিতায় বিপ্লব এবং মুক্তির একটা ভাব থাকে। যেমন 18 বছর কবিতা পড়বা, অথবা তোমার এই যে ছাড়পত্র কবিতার যে কবিতাগুলো, এগুলো পড়লে তুমি বুঝতে পারবা। বইফোর শব্দের অর্থ প্রকাশ করা। বইফোর, বইফোর মানে কি? বইফোর বলতে বোঝা যায় নতুন আগমন, মানে কিছুকে আগমনকে বোঝায় মূলত বইফোর। আর বন্ড, বন্ড বলতে বোঝায় কি? প্রতারক। এগুলা অরাজকতা মূলত বোঝা যায় মগের মূল্য, অরাজকতা মূলত মগের মূল্য, এগুলো বোঝায়। অতিকায় হস্তি লোপ পাইয়াছে, কিন্তু তেলাপিকা তেলাপিকা টিকিয়া আছে, কোন রচনার অংশ? আমার দেখা মতে নার্সিংয়ে এরকম মানে বাংলা বাংলা প্রথম পত্রের এই কোন অংশ থেকে একমাত্র একটা প্রশ্ন আসছে, কিন্তু বাংলায় কখনোই এরকম মূল গদ্য বা পদ্য থেকে প্রশ্ন এসে থাকে না। মূলত গদ্য পদ্য থেকে, কবি পরিস্থিতি থেকে বা তোমার কি মনে কর পাঠ পরিস্থিতি থেকে মূলত প্রশ্ন আসে, এর বাইরে আসে না। কিন্তু এই 2024-25 সেশনে একটা প্রশ্ন আসছে, যেটা মূলত আমরা জানি বিলাসী গল্পের একটা ডায়লগ বা একটা উক্তি ছিল এটা। পরবর্তী প্রশ্ন, অতিকা হস্তলোপ পাইছে। আচ্ছা, এটা তো একই, বিলাসী। আচ্ছা, আমরা এখন এই পর্যন্ত মূলত বাংলা আমরা মূলত প্রথম করছি জিকে, এবং এরপরে আমরা মূলত করছিলাম বিজ্ঞানের যে তিনটা আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তিনটা অংশ। এরপরে করলাম আমরা বাংলা অংশ। এই মুট আমি তোমাদেরকে প্রায় কটা, তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটা, বাংলা 4টা, জিকে 5টা, এই 5টাই আমি সমাধান করে দিলাম। এখন তো বাকি আছে ইংলিশ আর অঙ্ক। ইংলিশ আর অঙ্ক মূলত তোমাদের আমাদের আমাদের সবার জনপ্রিয় শিক্ষক, আমাদের এখানে যে তোমরা দেখো প্রায় খুব ভালো পড়ায় থাকে আমাদের শাহজাহান স্যার। সেই শাহজাহান স্যার তোমাদেরকে মূলত বাংলা এবং ইংলিশ অংশকে সুন্দরভাবে সমাধান করে থাকবে। তো তোমরা সবাই বই খাতা কলম নিয়ে বা কলম এবং তোমাদের নোট নিয়ে তোমরা অবশ্যই রেডি হয়ে থাকো। এখনই আমরা শুরু করছি। তোমাদের শাহজাহান স্যার এখনই আসছে। হ্যাঁ স্যার। লাইভ চলতেছে না? ওকে, স্লাইড। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে নিয়ে আসছি বিএসসি নার্সিং কোচিং, যারা নার্সিংয়ে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য। শুরুতে আমরা যে কোশ্চেনটি দেখতে পাচ্ছি, একটি ত্রিভুজের পরিসীমা 45 সেন্টিমিটার এবং বাহুগুলোর দৈর্ঘ্য অনুপাত 3:5:7 হলে সবচেয়ে ছোট বাহুটির দৈর্ঘ্য কত সেন্টিমিটার? শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা ক্লু দেওয়া আছে যে পরিসীমা। আমরা জানি ত্রিভুজের পরিসীমা 3টি বাহু সমষ্টি, যেমন প্রথম বাহু 3x, তারপর দ্বিতীয় বাহু হচ্ছে 5x, তৃতীয় বাহু 7x। এই 3টি বাহুর পরিসীমা বলতে বোঝায় সমষ্টি। তাহলে 3x প্লাস 5x প্লাস 7x ইকুয়াল 45, অর্থাৎ 45। পরিসীমা বলছে ত্রিভুজের পরিসীমা। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করার চেষ্টা করি। 5 8 15x ইকুয়াল 45, বা এখানে গুণ আকারে আছে, ভাগ হয়ে যাবে, 3 বার যাচ্ছে 45-এর ভিতরে 15, অতএব x ইকুয়াল 3। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলতে পারতো সবচেয়ে বড় বাহুটির দৈর্ঘ্য কত সেন্টিমিটার, অথবা মধ্যবর্তী যে রয়েছে তার সেই বাহুটির দৈর্ঘ্য কত সেন্টিমিটার। এখানে আমাদের যেটা বলবে, আমার মান বের করে ফেলছি বেসিক এটা, এরপরে যেটা বের করতে বলবে আমরা সেটা বের করব। ছোট বাহুটির দৈর্ঘ্য বের করতে বলছে। ছোট বাহুটির দৈর্ঘ্য হচ্ছে 3। আমরা সাথে ধরেছিলাম x, 3x। এক্স এর মান আমরা পেয়েছি মাল্টিপল, এক্স এর মান
3, তাহলে মাল্টিপল 3 3 9, এটার সবচেয়ে ছোট বাহুটির দৈর্ঘ্য হবে 9 সেন্টিমিটার। ওকে বন্ধুরা, পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। এ গুড স্টুডেন্ট ইজ নেভার আনমাইন্ডফুল ড্যাশ হিজ স্টাডিজ। একজন ভালো স্টুডেন্ট, ভালো ছাত্রছাত্রী ইজ নেভার কখনো আনমাইন্ডফুল হয় না, অমনোযোগী হয় না। টু হবে এখানে শিক্ষার্থী বন্ধুরা, আনমাইন্ডফুল টু হিজ স্টাডিজ, তার পড়ালেখার প্রতি অমনোযোগী হয় না, মনোযোগী হয় আর কি। এরপরের কোশ্চেনটা কি বললো শিক্ষার্থী বন্ধুরা, চুজ পছন্দ করো দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম দ্য সেন্টেন্স উই হ্যাজ, এখানে একটু মিস্টেক হয়েছে, হ্যাজ বসাবো আমরা, এইচ হ্যাজ ডাক দ্য ক্যানেল। উই হ্যাজ ডাক দ্য ক্যানেল, আমরা খাল খনন করেছি, কেটেছি, খনন করেছি, তাহলে প্যাসিভ করতে বলছে। এটা অ্যাক্টিভ দেওয়া আছে, আমাদেরকে প্যাসিভ করতে হবে। বন্ধুরা আমরা জানি প্যাসিভ করতে গেলে অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে বসে, তাহলে অবজেক্ট কি রয়েছে এখানে, দ্য ক্যানেল, তাহলে আমরা এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব দ্য ক্যানেল। দ্য ক্যানেল সিঙ্গুলার, প্লুরাল, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট প্লুরাল হলে অক্সিলারি ভার্বগুলো প্লুরাল আকারে বসবে। তাহলে দ্য ক্যানেল সিঙ্গুলার, ভার্ব এখানে সিঙ্গুলার আসবে। যেহেতু এখানে রয়েছে উই হ্যাজ ডাক দ্য ক্যানেল, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে আমাদের অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাজ অথবা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসাতে হবে। হ্যাজ বিন, দ্য ক্যানেল সিঙ্গুলার, হ্যাজ বিন ডাক খনন করা, ডিক প্রেজেন্ট ফর্ম আছে ডিক, ডাক পাস্ট পার্টিসিপল হচ্ছে ডাক। তাহলে এখানে বন্ধুরা আমরা জানি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে অক্সিলারি ভার্ব বসে, তারপর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ডিক, ডাক, ডাক, এখানে ডাকই বসবে, যেটা রয়েছে যে ডাক, ডাক, তারপর বাই আসবে এবং উইয়ের অবজেক্টিভ ফর্ম কি হবে, আস। তাহলে এখানে বন্ধুরা আমরা সঠিক উত্তর পেয়ে গেছি ক নম্বর, উই হ্যাজ ডাক দ্য ক্যানেল, এর প্যাসিভ ফর্ম হবে দ্য ক্যানেল হ্যাজ বিন ডাক বাই আস, উই আস। ওকে বন্ধুরা, পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড পিপল? পিপল এটা অনেকবার পরীক্ষায় আসছে বন্ধুরা, এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে পপুলাস। আর যদি ভার্ব বলতো, এটা ভার্ব কি, পপুলারাইজ, RIZT, পপুলারলি, হ্যাঁ পপুলার তো জনপ্রিয়, পিপল জনসাধারণ অথবা লোক সংখ্যা, এর অ্যাডজেক্টিভ ফর্ম আছে পপুলাস, জনপ্রিয়তা। বন্ধুরা পরবর্তী কোশ্চেন, হোয়াট প্রিফিক্স? বন্ধুরা আমরা জানি যেসব শব্দগুলো পূর্বে বসে, কোনো শব্দের পূর্বে বসে সেটা হচ্ছে প্রিফিক্স, এবং শব্দের পরে বসলে সেটা হচ্ছে সাফিক্স। এগুলোর নিজস্ব কোনো অর্থ নেই, পূর্বে বসে নতুন একটি অর্থ প্রকাশ করে, নতুন একটা শব্দ তৈরি করে, নতুন অর্থ দাঁড়ায়। তাহলে মর্টেম, আমরা বলি না পোস্টমর্টেম, মর্টেম টু মিন বিফোর ডেথ, ডেথের পূর্বে একে কি বলা হয়, মর্টেম, এর অ্যান্টিমর্টেম, এর প্রিফিক্স হচ্ছে অ্যান্টিমর্টেম। যেমন হ্যাপি, হ্যাপিনেস, লয়ার, লয়ার, এভাবে যেহেতু প্রিফিক্স হয় সাফিক্স, সাফিক্স মানে এটা থাকবে পরে, শব্দের পরে, আর প্রিফিক্স শব্দের পূর্বে, প্রিপজিশন যেরকম পূর্বে অবস্থান, তাই এভাবে। যেমন মর্টেম এই শব্দটির প্রেফিক্স অর্থাৎ পূর্বে শব্দ বলে অ্যান্টিমর্টেম, টু মিন বিফোর ডেথ, পূর্বে বসে নতুন একটি শব্দ প্রকাশ করেছে। বন্ধুরা পরবর্তী কোশ্চেন চলে যাচ্ছি, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নিউটার জেন্ডার? কোনটি নিউটার জেন্ডার? চেয়ারম্যান, অক্স, ট্রাভেল, ফক্স। নিউটার জেন্ডার কোনটা? কোনোটাকে বুঝাবে না, অর্থাৎ সেটা হচ্ছে নিউট্রাল জেন্ডার। জেন্ডার নিয়ে বন্ধুরা অনেক কোশ্চেন আসে, নাউন নিয়ে, প্রোনাউন থেকে অনেক কোশ্চেন আসে, আমরা এই টপিকগুলো খুব বেসিকভাবে শিখবো। তো এখানে আমাদের বের করতে বলছে নিউট্রাল জেন্ডার, নিউট্রাল জেন্ডার হচ্ছে ট্রাভেল। ওকে বন্ধুরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি, একটু টাইপিং মিস্টেক আছে। পরবর্তী কোশ্চেন একটা ম্যাথ দিয়ে শুরু করতে চাচ্ছি। দেখো বন্ধুরা, পিতা পুত্রের বয়সের অনুপাত 7:2, 5 বছর পর অনুপাত এত হবে, পিতার বর্তমান বয়স কত? তাহলে আমাদের এখানে একটা ক্লু দেওয়া আছে, পিতা পুত্রের বয়সের অনুপাত 7x, আর একটা ধরবো 2x। বলছে 5 বছর পরে, তাহলে এদের 5 বছর মানে 5 যোগ হবে, এটাও 5 বছর পরে প্লাস 5, 5 বছর পরে। তাহলে বর্তমান বয়সটা ধরে নিলাম, পিতার জন্য 7x, পুত্রের জন্য 2x, 5 বছর পরে। পূর্বে বলতে পারতো, কিন্তু এখানে আমাদের বলছে, শর্ত বলে দিচ্ছে 5 বছর পরে। 5 বছর পরে মানে তাহলে যোগ হবে, পূর্বে বলে বিয়োগ হবে, বর্তমানের সাথে সবকিছু হিসাব। তাহলে 7x + 5 অনুপাত
2x প্লাস 5, 5 বছর পর যেহেতু বলছে আমাদের অনুপাত কত হবে, 8:3। এটা আমরা একটু ক্যালকুলেশন করে এক্স এর মান বের করব, তারপর যে মানটা বের করবে পিতার বললে পিতা বের করব, পুত্রের বললে পুত্রের বের করব। ওকে বন্ধুরা, তাহলে আমরা চেষ্টা করি। অনুপাত এক ধরনের ভগ্নাংশ, প্রথম অংশ যায় লবে, 7x প্লাস 5 ডিভাইডেড 2x প্লাস 5 ইকুয়াল 8। এর কোনো একক নেই এবং অনুপাত এক ধরনের ভগ্নাংশ, লব বাই হর আকারে থাকবে। ওকে বন্ধুরা, তাহলে মাল্টিপল করার চেষ্টা করি। 3 7 21 প্লাস 3 5 15 ইকুয়াল 8 2 16x প্লাস 40। বন্ধুরা, আড়াআড়ি গুণ বা আর গুণন, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে 3 দিয়ে 2টাকে গুণ, 3 3 7 21 প্লাস 3 5 15, 8 দিয়ে 2x কে গুণ, 8 দিয়ে 5 কে গুণ। একটা লাইন করা যায়, আবার সময় স্বল্পতার কারণে আমরা আবার যদি বেসিকটি বুঝে থাকি করতে পারবো। ওকে বন্ধুরা, পরবর্তীতে আসি। তাহলে 2x এখানে 16 রয়েছে প্লাস, পক্ষান্তর করলে এবারে এই পাশে আসলে হবে মাইনাস, ইকুয়াল এখানে 40 থাকবে, প্লাস রয়েছে 15 হবে মাইনাস 15, বা এখানে কত থাকে, 5x থাকে। ওকে বন্ধুরা, তাহলে এখানে হবে 5x ইকুয়াল এখানে থাকে 25 আর 15, 40 থেকে 15 25 থাকে। ওকে, এক্স এর মান এখানে আসবে, গুণ আকার আছে, ভাগ হয়ে যাবে 5। তাহলে আমরা এক্স এর মান পেয়ে গেছি 5। কি বলছে আমাদেরকে এখানে, বলছে পিতার বর্তমান বয়স কত। পিতার বর্তমান বয়স কত, এখানে পিতার বর্তমান বয়স 7, এর সাথে আমরা এক্স ধরে নিয়েছিলাম, তাহলে 7 মাল্টিপল এক্স এর মান পেয়ে গেছি আমরা 5, 5 সাথে 35 35। ওকে বন্ধুরা, এখানে বলতে পারতো যে পিতার 10 বছর পরে অথবা 5 বছর পরে পিতার বয়স কত হবে। তাহলে আমরা বর্তমান বয়সটা পেয়ে গেছি, বর্তমান বয়স 35। যদি 5 বছর, এরকম অনেক ম্যাথ রয়েছে পাটিগণিতের এই অধ্যায়ের, তাহলে আমরা কি বলবো, যদি পরে বলে যে 10 বছর পরে এর সাথে 10 যোগ করব, যদি বলে 5 বছর পরে পিতার বয়স কত হবে 5 যোগ করব। কিন্তু এখানে আমাদের বর্তমান বয়স বের করতে বলছে। পিতার বর্তমান বয়স কত বছর পেয়েছি আমরা বন্ধুরা, 35 আছে অপশনে 35। ওকে ডান, পরবর্তী কোশ্চেন চলে আসি। বন্ধুরা, এই কোশ্চেনটা অনেকবার পরীক্ষা আসে, অর্থাৎ ভ্যান চিত্র যেমন সেটের অধ্যায়, এই অধ্যায় থেকে প্রশ্নগুলো আসে। 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল, 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে। তাহলে আমাদের একটা বলে দিয়েছে স্টুডেন্ট বা শিক্ষার্থী বলে দিয়েছে 30 জনের ভিতরে ফুটবল খেলে 20 জন, ক্রিকেট খেলে 15 জন, 10 জন দুইটি খেলা পছন্দ করলে কোনোটি পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা বের করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা মানে ফুটবল খেলে 20 জন, ফুটবল 20 জন, তাহলে ক্রিকেট কতজন খেলে, ক্রিকেট খেলে 15 জনে, এবং আমাদের বলছে যে 10 জন উভয় খেলা, সে 10 জন ক্রিকেটও খেলে ফুটবলও খেলে, অলরাউন্ডার। তাহলে আমরা কি বলবো, ফুটবল ক্রিকেট গেলে তাহলে 10 জন উভয় খেলা পছন্দ করে। তাহলে শুধু ফুটবল কতজন পছন্দ করে, শুধু ক্রিকেট কতজন পছন্দ করে বের করতে পারলে আমরা যে বের করতে বলছে আমাদের যে দুইটি কোনোটি পছন্দ করে না, দুইটি যে কোনো একটি পছন্দ করে না বা দুইটি পছন্দ করে না, সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি শুধু ফুটবল খেলে 20 জন, তাহলে শুধু ফুটবল খেলে কতজন, শুধু ফুটবল খেলে কতজন, 20 জন, 20 মাইনাস 10 জন পছন্দ করে, তাহলে 10 জন ক্রিকেটও পছন্দ করে এবং ফুটবলও পছন্দ করে। তাহলে আমরা 10 যদি বিয়োগ দিই তাহলে শুধু ফুটবল খেলে সেটা বের করতে পারবো। তাহলে শুধু ফুটবল খেলে 10 জন, তাহলে শুধু ক্রিকেট কতজন পছন্দ করে এটা আমরা বের করতে পারবো। শুধু ক্রিকেট খেলে কতজন, ক্রিকেট খেলে 15 জন, এবং 10 জন উভয়ই, সে ফুটবলও খেলে ক্রিকেটও খেলে। তাহলে আমরা ক্রিকেট যে 15 রয়েছে 15 মাইনাস 10 ইকুয়াল 5। তাহলে বন্ধুরা আমরা পেয়েছি শুধু ফুটবল খেলে 10 জন, শুধু ক্রিকেট খেলে 5 জন, 15 জন। তাহলে শুধু ফুটবল বা শুধু ক্রিকেট অথবা উভয় খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা কতজন হবে, শুধু ফুটবল 10 প্লাস শুধু ক্রিকেট 5, এবং দুইটি যে কোনো দুইটির ফুটবল এবং ক্রিকেট দুইটি পছন্দ করে, তাহলে এটা দাঁড়ালো 10 জন।
তাহলে টোটাল শুধু ফুটবল খেলে 10 জন, শুধু ক্রিকেট খেলে 5 জন, এবং ক্রিকেট ফুটবল উভয় খেলে 10 জন। তাহলে তাহলে উভয় খেলে অথবা যে কোনো একটি খেলে, ফুটবল ফুটবল ক্রিকেট এবং উভয়, এরকম যদি হয় তাহলে এটা সমষ্টি দাঁড়ায় 25। কিন্তু আমাদের প্রশ্ন কি বলছে, দুইটির কোনোটি পছন্দ করে না, তাহলে টোটাল শিক্ষার্থী হচ্ছে 30, যে কোনো একটি পছন্দ করে 25, তাহলে পছন্দ করে না কি হবে মাইনাস, তাহলে দাঁড়ালো 30 থেকে 25 বাদ যাবে 5 জন। বন্ধুরা এটার উত্তর হচ্ছে 5 জন। আবার একবার বলছি বন্ধুরা, 20 জন ফুটবল, 15 জন ক্রিকেট খেলে, তাহলে আমরা বের করব যে, আবার বলে দিছে যে 10 জন দুইটি খেলা পছন্দ করে, 10 জন ক্রিকেট পছন্দ করে, ফুটবল পছন্দ করে, তাহলে আমরা আলাদা আলাদা বের করব যে শুধু ফুটবল খেলে কতজন বের করে ফেলছি, শুধু ক্রিকেট খেলে কতজন, তাহলে শুধু ফুটবল শুধু ক্রিকেট অথবা উভয় খেলা পছন্দ করে এরকম শিক্ষার্থীর সংখ্যা 25 জন। আমাদের বের করতে বলছে পছন্দ করে না, তাহলে টোটাল শিক্ষার্থী থেকে যে পছন্দ করে ওইটা বাদ দিলে পছন্দ করে না সেটা বেরিয়ে আসবে। ওকে বন্ধুরা, পরবর্তী কোশ্চেন, এখানে একটু মিস্টেক হয়েছে, এ বি বলা যেতে পারে। যদি এ ও বি দুইটি ক্রমিক জোড় সংখ্যা হয়, আমরা জানি দুইটি ক্রমিক সংখ্যা যদি জোড় সংখ্যা হয় তার সাথে 1 যোগ করলে এ ক্রমিক সংখ্যা, তাহলে হবে এ বি প্লাস 1 হবে, এটা সঠিক উত্তর এভাবে হবে। অর্থাৎ দুইটি ক্রমিক সংখ্যার গুণফল, যেমন আমরা যদি দুইটি ক্রমিক সংখ্যার জোড় ধরি, যেমন 2 প্লাস পরবর্তী হলো 4 6, তাহলে 6 এর সাথে এই দুইটার গুণফল 4 দুগুণে 8, 8 সাথে কত যোগ করলে বিজোড় হবে প্লাস 1, এই দুইটির গুণফল, অর্থাৎ দুইটি জোড় সংখ্যার গুণফল একটি বেজোড় সংখ্যা দাঁড়ায়। আচ্ছা বন্ধুরা, এটা তো যোগ করলেও হয়, যেমন 2 প্লাস 4 ইকুয়াল 6, এর সাথে কত যোগ করলে বিজোড় হবে 1, অর্থাৎ তাহলে এখানে শর্তের অভাবে দাঁড়ায় যে দুইটি ক্রমিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে এটা সঠিক, তাহলে আমরা বিজোড় সংখ্যা পেয়ে যাব। ওকে বন্ধুরা, পরবর্তী কোশ্চেন, আরিফ ও মিজানের বয়সের অনুপাত 5:3, এখানে অনুপাত হবে, একটু মিস্টেক হলো, অনুপাত 3। আরিফের বয়স 20 বছর হলে কত বছর পর তাদের বয়সের অনুপাত এত বছর হবে, মনে করি X বছর পরে তাদের বয়সের অনুপাত এত হবে, ওই সেম যে অঙ্কটা আমরা করেছিলাম সেই নিয়মে আমরা করতে পারবো বন্ধুরা, একদম সেম। ওকে, তারপরে সরল অঙ্ক কি বলছে, সরল অঙ্ক আমরা জানি প্রথম বন্ধনী কাজ আগে, দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী। প্রথম বন্ধনী কাজ রয়েছে কি রয়েছে, এখানে মাল্টিপল করতে হবে, অর্থাৎ তাহলে 0 আর দশমিক বাদ দিলে আমরা পূর্ণ সংখ্যা পাই 3, আর এখানে পাই 83, তাহলে যে গুণ করি কি দাঁড়ায়, 3 3 9, 3 8 24, 249। কিন্তু এখানে দশমিক কয়টার পরে, একটা দুইটা তিনটার পরে, 1 2 3, এখানে দশমিক গেল বন্ধুরা, প্রথম অংশ কাজ পেয়ে গেছি, প্লাস দ্বিতীয় বন্ধনীর কাজ, এখানে কি করতে হবে, যোগ করতে বলছে, 0.5 যোগ 0.1, এটা যোগ করলে কত দাঁড়ায় 6.0, 0.6। এখন আমাদের এই দুইটা যোগ করতে হবে, তাহলে দশমিক এখানে 0 আমরা বসিয়ে দেব 0.6, এখানে 0 0, দুইটা 0 দিয়ে পূরণ করলাম 9, এখানে 4 8.0, 0.849 আছে অপশন, আমরা টেস্ট করি। 3 3 9, 3 8 24, 0.1 2 3টার পর 1 2 3। বন্ধুরা এখানে সঠিক উত্তর নেই, তাহলে সঠিক উত্তরটা হবে 0.849। সিম্পল ম্যাথ, আমরা প্রথম বন্ধনীর এখানে গুণ করতে বলছে, আমরা গুণ করে ফেলছি, আর এখানে যোগ করতে বলছে যোগ করে ফেলছি, তারপর আবার মিডলে মাঝখানে যোগ করতে বলছে আমরা যোগ করব, এটা সঠিক উত্তর দাঁড়াচ্ছে 0.849। পরবর্তী কোশ্চেন, 60টি কলার দাম 84 টাকা হলে 5 ডজন কলার দাম কত টাকা, সিম্পল ম্যাথ, হ্যাঁ বাচ্চাদের একটা ম্যাথ। কি বলছে, 60টি কলার দাম, আমরা 60টি কলার দাম হচ্ছে, 60টির দাম সংক্ষেপে করার চেষ্টা করি, কত টাকা 84 টাকা, তাহলে আমরা এটা পাটিগণিতে লিখি 84 টাকা। একটার দাম কয় টাকা, একটির দাম 84 ভাগ 7, 7 12 84 টাকা, 12 টাকা। আমাদের বলছে কি 5 ডজন, তাহলে 5 ডজন বা 5 ডজনে কয়টি হয়, 1 ডজনে 12টি, 5 ডজনে 60টি, অথবা 5 ডজন বা 60টি কলার দাম। কি হবে তাহলে, 1 ডজনের দাম দাঁড়াচ্ছে
বা 60টি কলার দাম কত টাকা বের করতে বলছে, বা 5 ডজন বা 60টি কলার দাম আমাদেরকে এটা বের করতে হবে। ওকে বন্ধুরা, তাহলে একটা কলার দাম পেয়েছি 12 টাকা। তাহলে 5 ডজন যা কথা আর 60টি একদম সেম কথা, তাহলে 60টির দাম বের করতে হবে। 7 গুণ 12, 0 6 12 72, 720 টাকা। বন্ধুরা এটা সঠিক উত্তর হচ্ছে 720 টাকা। ওকে বন্ধুরা, একটা সিম্পল ম্যাথ তোমরা শিখে নেবে। পরবর্তী কোশ্চেন চলে আসছি, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, কোনটি সঠিক। কি বলছে, আমরা জানি যে আইদার অর নাইদার নর এরপর কি বসে, ইআই আইদার আইদার ডট ডট অর, অথবা আইদার অর নাইদার নর, এই দুটি একই নিয়ম। এই দুটির পরে যে সাবজেক্টটা আসবে সেই সাবজেক্ট অনুসারে অক্সিলারি ভার্ব আসবে। আর তাহলে বন্ধুরা খেয়াল করি, আইদার দে অর, আইদার দে অর, এই দেটা তখন আর গ্রহণযোগ্য হবে না, অ্যালাউ করবে না। আইদার অর, এখানে আইদার দিয়ে আসছে, তাহলে আমরা দেখি আইদার দে অর, আইদার দে অর, আইদার, এতটুকু প্রত্যেকটারে ঠিক আছে, এতটুকু ঠিক আছে, এটা সম্পূর্ণ ঠিক আছে। তাহলে কোনটা ঠিক নেই, এই তোমার শেষের অংশের কোথায় ভুল আছে আমাদের বের করতে বলছে কি, হুইচ ইজ কারেক্ট। কখনো বলতে পারবে হুইচ ইজ ইনকারেক্ট, এটা খেয়াল করতে হবে। অনেক সময় আমরা এটা খেয়াল করি না, ভুল হয়ে যায়, বাসায় এসে আফসোস করি যে কি সিম্পল একটা কোশ্চেন আমরা খেয়াল করিনি। এরকম আমার ক্ষেত্রে অনেক হয়েছিল। আই এম রং, তাহলে আইদার অর নাইদার নরের পরে সাবজেক্ট আই, আই, তাহলে আইদার অর নাইদার নর, আই অ্যাম রং, আমি ভুল, এটা সঠিক। আই ওয়াজ রং, আই ইজ, এটা তো হবেই না একদম। আই আর, এটা আইয়ের পর কখনো আর বসে না। তাহলে এখন এই দুটো দিয়ে আমরা নিয়ে আসবো যে আইদার দে অর আই অ্যাম রং, অথবা আইদার দে অর আই ওয়াজ রং। এখানে এই দুটোর ভিতরে দুইটাই সঠিক, কিন্তু তার চেয়ে বেশি সঠিক হচ্ছে আই অ্যাম রং, আইদার অর নাইদার নর, আই অ্যাম রং। ওকে বন্ধুরা, পরবর্তী কোশ্চেন, ফিল ইন দ্য গ্যাপ উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দ্য ভার্ব। এনি গেম, এনি গেম মানে যে কোনো গেম, যে কোনো গেম সিঙ্গুলার। এনি গেম ড্যাশ বিটুইন টু টিমস ক্যান বি এক্সাইটিং। হ্যাঁ, এখানে আমাদের অপশনগুলো দেখবো যে ওয়াজ অ্যারেঞ্জড, আয়োজন করা হয়েছিল। হ্যাঁ, এটা প্যাসিভ, প্যাসিভ দেখাতে হবে, অর্থাৎ কে একজন আয়োজন করেছে। হ্যাঁ, ইজ অ্যারেঞ্জড, অ্যারেঞ্জ, অ্যারেঞ্জড। তাহলে আমরা দেখবো আগে সাবজেক্ট কি, এনি গেম, যে কোনো গেম, ড্যাশ বিটুইন টু টিমস ক্যান বি এক্সাইটিং। এটা যেহেতু পেসিভ করতে হবে, কেন পেসিভ করতে হবে বন্ধুরা, দেখতে পাচ্ছি যে এনি গেম বিটুইন টু টিমস ক্যান বি এক্সাইটিং, কেউ আয়োজন করছে, তাহলে সেই খেলাটা, দুই টিমই খেলাটা কি হবে, উত্তেজনাকর হবে, তাহলে এটা পেসিভ করতে হবে। ইজ, এরা এনি টিম যেহেতু সিঙ্গুলার, তাহলে হবে ইজ অ্যারেঞ্জড, ইজ অ্যারেঞ্জড আয়োজন করা হয়েছে, বিটুইন টু টিমস ক্যান বি এক্সাইটিং, এটা প্যাসিভ সেন্টেন্স, তাই এখানে ইজ অ্যারেঞ্জড হবে, এই অ্যারেঞ্জড হবে না, কি হবে, ইজ অ্যারেঞ্জড। পরবর্তী কোশ্চেন বন্ধুরা, আমি তার কাছে ইংরেজি পড়ি, আমি তার কাছে ইংরেজি শিখি, পড়ি, আই লার্ন, আমি শিখি ইংলিশ ফ্রম হিম। হ্যাঁ, এটা সঠিক। আই রিড ইংলিশ ফ্রম হিম, এখানে এটা ফ্রমে ভুল আছে। আই রিড ইংলিশ নিয়ার হিম, নো। আই রিড ইংলিশ টু হিম, না। এটা সঠিক উত্তর হচ্ছে আই লার্ন ইংলিশ, আমি তার কাছে ইংরেজি পড়ি। আই লার্ন ইংলিশ ফ্রম হিম, তার কাছে, তার কাছে, কার কাছে, যে কোনো এক টিচারের কাছে আমি ইংলিশ শিখি। পরবর্তী কোশ্চেন বন্ধুরা, টু পাওয়ার ইজ অ্যান এসেনশিয়াল কম্পোনেন্ট দ্যাট সাকসেসফুল কমিউনিকেশন। ওকে, কি বলছে, ফিল ইন দ্য গ্যাপ, এখানে কোন প্রিপোজিশনটা বসবে বন্ধুরা, দেখতে পাচ্ছি ওয়ার্ড পাওয়ার ইজ অ্যান এসেনশিয়াল কম্পোনেন্টের পর কি বসে, কম্পোনেন্ট টু, টু সাকসেসফুল কমিউনিকেশন, কমিউনিকেশন একটু ভুল হয়েছে এখানে, টি আই ও এন, কমিউনিকেশন। ওকে, পরবর্তী কোশ্চেন বন্ধুরা, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে সঠিক কোনটি বের করতে বলছে। যেমন আমরা জানি ডাই ফর, শুরুতে ডাই ফর, ডাই ফর কি, দেশের জন্য মরে যাওয়া, যেমন 71 সালে বীর সন্তানেরা দেশের জন্য আত্মাহুতি দিয়েছিলেন, স্যাক্রিফাইস, তাদের লাইফটাকে কি করেছিলেন, স্যাক্রিফাইস করেছিলেন। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, দে ডাইট ফর হিজ কান্ট্রি, প্রথমেই ডাইট ফর আছে, আর পরবর্তীগুলো আমাদের আর দেখা দরকার নাই। ডাইট অফ কলেরা, ডাইট অফ পয়জন, হ্যাঁ, ডাইট বাই অপারিন, ডাইট ফ্রম হবে, হি ডাইট ফ্রম অপারিন, বাকিগুলো ভুল আছে, ভুল আছে, তাই এখানে সঠিক উত্তর হি ডাইট ফর হিজ কান্ট্রি, সে তার দেশের জন্য আত্মাহুতি দিয়েছে, জীবন দিয়েছে। পরবর্তী কোশ্চেন বন্ধুরা কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স
ইউজেস দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব, কোনটি ভার্ব হিসেবে কাজ করেছে। এখানে একটা কন্ডিশনাল সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, যে তুমি যদি আসো তাহলে আমি যাব, হ্যাঁ এরকম বলা না, বন্ধু তুমি যদি আমার জন্য ওয়েট করো তাহলে আমি সঠিক সময় আসবো। গুড বয়েজ প্রিপেয়ার দেয়ার লেসন্স এভরি ডে, বলছে কি ইউজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব। গুড বয়েজ প্রিপেয়ার, গুড বয়েজ ভালো ভালো বালকেরা, প্রিপেয়ার দেয়ার লেসন্স এভরি ডে, এটা ভুল আছে। আই উইল নট লেট ইউ, এটা ভুল। তারপরে রিনা 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 থার্ড পারসন সিঙ্গুলার, বার্বের সাথে এস বা ইএস যোগ হবে, তাহলে হবে গোস, এখানে এটা ভুল আছে, এটা করস। তাহলে আই উইল নট গো আউট, আমি বাইরে যাব না। ইফ ইট রেইনস, আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম অংশ ফিউচার টেন্স হলে পরের অংশ প্রেজেন্ট ইনডেফিনিট, সেই সূত্রে আই উইল নট গো আউট, আমি বাইরে যাব না। ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয় তাহলে আমি বাইরে যাব না, এটা একটি কন্ডিশনাল সেন্টেন্স। আমরা এই কন্ডিশনাল সেন্টেন্স এই অধ্যায়টা খুব ভালোভাবে শিখবো। তাহলে বন্ধুরা এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে আই উইল নট গো আউট, আমি বাইরে যাব না। ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়। পরবর্তী কোশ্চেন বন্ধুরা, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ পাস্ট পারফেক্ট টেন্স, আমরা জানি বন্ধুরা কি পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি। পাস্ট পারফেক্ট টেন্স, হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, পাস্ট পারফেক্ট টেন্স। যদি বলতো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হি হ্যাড বিন রিডিং ফর 2 hours, তাহলে বন্ধুরা এখানে হবে কি হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, পাস্ট পারফেক্ট টেন্স। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, কোন বাক্যটি সঠিক। I was born of a middle class family, I was born from a middle class family, I was born to a middle class family, I was born on a। আচ্ছা বন্ধুরা আমরা জানি যে born জন্মগ্রহণ করা, born of জন্মগ্রহণ করা, সে একটা অ্যারিস্টোক্রেটিক একটা অভিজাত ফ্যামিলি থেকে জন্মগ্রহণ করেছে, মুসলিম পরিবার থেকে জন্মগ্রহণ করেছে, born of। আরেকটা আছে B1 born ও ডাবল এ born of, এই ও ডাবল এফ এটা হলো সংগঠিত হওয়া, আর যদি born of একটা অফ থাকে তাহলে জন্মগ্রহণ করার, সেই সূত্রে বন্ধুরা এটা সঠিক উত্তর, হি ওয়াজ born of a মিডল ক্লাস ফ্যামিলি। নেক্সট, দ্যাটস একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন বন্ধুরা, এই কোশ্চেনটা অনেকবার পরীক্ষা আসছে। দ্য সিঙ্গুলার ফর্ম অফ আওয়ার, আওয়ার আছে প্লুরাল, এর সিঙ্গুলার ফর্ম বের করতে হবে। সিঙ্গুলার ফর্ম কি এখানে, আই, নো, এটা ক্রস, মি হবে না, মাই, নো, তাহলে এর সঠিক উত্তর কি মাই। মাইয়ের প্লুরাল ফর্ম হচ্ছে আওয়ার, আমাদেরকে আওয়ার প্লুরাল ফর্ম দিয়ে সিঙ্গুলার বের করতে বলছে, তাহলে সিঙ্গুলার হচ্ছে মাই। দ্য সিঙ্গুলার অফ আওয়ার ইজ মাই। ওকে বন্ধুরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। তসলিম কি করছে, তসলিম হোম ইয়েস্টারডে, ইয়েস্টারডে থাকলে কি বন্ধুরা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমরা দেখি পাস্ট ইনডিফিনিট কোথায় আছে, কেম শুরুতেই রয়েছে। তসলিম কেম হোম ইয়েস্টারডে, এটা অনেকবার চাকরি পরীক্ষা আসছে, তারপরে এসছে নার্সিং পরীক্ষা আসছে, খুব গুরুত্বপূর্ণ, এগুলো বারবার রিপিট করে আমরা এগুলো শিখবো ভালোভাবে। তসলিম কেম হোম ইয়েস্টারডে থাকলে কি হবে বন্ধুরা, পাস্ট ইনডিফিনিট টেন্স। পরবর্তী কোশ্চেন, কফি অ্যান্ড টি হ্যাজ সার্ভড ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলা কফি এবং টি সার্ভ করা হয়, এটা কি হবে বন্ধুরা, হ্যাঁ প্লুরাল, কফি অ্যান্ড টি দুইটা, সাবজেক্ট প্লুরাল। ওয়ার সার্ভড ইন দ্য ইভিনিং, এটা হবে সঠিক উত্তর, ওয়ার সার্ভড পরিবেশন করা হয়, ইন দ্য ইভিনিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব, আমাদেরকে দেখাতে বলছে, ব্যবহার করতে বলছে, তাহলে কফি অ্যান্ড টি ওয়ার সার্ভড ইন দ্য ইভিনিং। পরবর্তী কোশ্চেন, দ্য পদ্মা বা পদ্মা ইজ এ রিভার, চুজ দ্য কারেক্ট পার্ট অফ দ্য স্পিচ ফর দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড পদ্মা। পদ্মা কি এখানে, এখানে হচ্ছে প্রপার নাউন, এটা হচ্ছে প্রোনাউন দিয়ে রাখছে, না অ্যাপোস্ট্রফ মানে গুণবাচক হবে না, প্রোনাউন হবে না, সমষ্টিবাচক নয়, এটা একটি প্রপার নাউন। পদ্মা হচ্ছে সমষ্টিকে যদি বোঝায় তাহলে তখন প্রপার নাউন হিসেবে ব্যবহার করা হয়। বন্ধুরা মোস্ট একটি গুরুত্বপূর্ণ একটি রুলস, যেমন ইট ইজ হাই টাইম, এটা একটা উপযুক্ত সময়, কি আন্দোলন করার একটা উপযুক্ত সময়, পড়াশোনার একটি উপযুক্ত সময়, দান রোপণ করার একটা উপযুক্ত সময়, হ্যাঁ এরকম বন্ধুরা যদি বলা ইট ইজ হাই টাইম, এটি একটি উপযুক্ত সময়, এরকম এই হাই টাইম দিয়ে আরও একটা রুলস রয়েছে, এরপরে যদি টু থাকে তাহলে টু এর পরে ভার্বের বি অন ফর্ম, যদি টু না থাকে, দেখো বন্ধুরা এখানে টু নেই, তাহলে টু না থাকলে
ইট ইজ হাই টাইমের পর পরবর্তী যে আমরা বাক্যটি ইউজ করব সেটা বসবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে। ম্যাথে যেমন আমরা a প্লাস বি হোল স্কয়ার সূত্র মনে রাখি, এবি সূত্র মনে রাখি, তেমনি ইংলিশের বেলায় এই গ্রামাটিক্যাল রাইট ফর্ম অফ ভার্বস এখান থেকে এই রুলসটি আমাদেরকে মনে রাখতে হবে। ইট ইজ হাই টাইম, যদি টু থাকে টু এর পর ভার্বের বেস ফর্ম বসাবো, বি অন ফর্ম বা বেস ফর্ম। আর যদি ইট ইজ হাই টাইম শুধু থাকে, ইট ইজ হাই টাইম, উপযুক্ত সময়। কি কি উপযুক্ত সময়? তাহলে পরবর্তীতে বসবে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, বি অন ফর্ম। পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স কোনটা? উই স্টপড এয়ার পলিউশন, এটি একটি উপযুক্ত সময়। বাতাস দূষণ রোধ করা বা থামানো আমাদের একটা উপযুক্ত সময়। তাহলে বন্ধুরা সঠিক উত্তর ক নম্বর। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাপিয়ার। অ্যাপিয়ার শব্দ অর্থ হচ্ছে কি? প্রদর্শিত হওয়া, দেখানো। তাহলে আনফোল্ড, আনফোল্ড এড়াই, পৌঁছানো, শো দেখানো, ভ্যানিশ। এটা সঠিক উত্তর কি হবে বন্ধুরা? ভ্যানিশ। একটা হচ্ছে দেখানো, আর একটা দেখিয়ে সরিয়ে নেওয়া, সেটা হচ্ছে ভ্যানিশ, নষ্ট করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। পরবর্তী কোশ্চেনে চলে আসছি বন্ধুরা। ইন হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস দ্য ভার্ব ইউজড ইন কারেক্ট উইথ রেসপেক্ট টু দ্য টু হি সাবজেক্ট। এখানে কোনটি সাবজেক্ট হিসেবে, মানে হি সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছে? দেখো বন্ধুরা, দ্য জুরি ওয়ার ইন অ্যানেসমেন্ট, দ্য কালার অফ হিজ আইস আর ব্লু, ওয়ান অফ দ্য বয়েজ আর অ্যাবসেন্ট, দ্য পায়াস আর অলওয়েজ হ্যাপি। এখানে কি বলছে বন্ধুরা একটু খেয়াল করি। ইন হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস দ্য ভার্ব ইউজড ইন কারেক্ট উইথ রেসপেক্ট, মানে রেসপেক্ট টু হি সাবজেক্ট। এই যে রেসপেক্ট টু দ্য সাবজেক্ট, এটা কোনটা ব্যবহার করে? দ্য জুরি ওয়ার ইন অ্যানেসড, দ্য কালার অফ হিজ আইস আর ব্লু, ওয়ান অফ দ্য বয়েজ আর, এটা সাবজেক্ট, এখানে এটা ব্যবহার করা হবে। দ্য ওয়ান অফ দ্য বয়েজ, ওয়ান অফ দ্য পর কি সিঙ্গুলার হলে, ওয়ান অফ দ্য ভার্ব সিঙ্গুলার হলেও, মানে সাবজেক্ট সিঙ্গুলার হয়, ভার্ব কি হবে? প্লুরাল হবে। তাহলে এটা ব্যবহার করা হবে। পরবর্তী কোশ্চেন বন্ধুরা, একটা ম্যাথ কি বলছে? যদি x প্লাস ওয়াই ইকুয়াল 6 এবং 2x ইকুয়াল 4 হয়, তাহলে y এর মান নির্ণয় করবো। বন্ধুরা এখানে আমরা এটা ব্যবহার করব কি? x প্লাস ওয়াই ইকুয়াল 6, কিন্তু আমাদের একটা ক্লু দেওয়া আছে 2x ইকুয়াল 4। এখানে x এর মানটা বের করব। x এর মান পাওয়া যাচ্ছে 4 ডিভাইডেড 2 সমান 2। আমরা বের করে ফেলেছি। x এর মান 2 প্লাস y ইকুয়াল 6। আমাদের কি বের করতে বলছে? y এর মান বের করতে বলছে। তাহলে y রেখে দেব, 6 প্লাস 2 আছে, মাইনাস 2 হয়ে যাবে 4। y ইকুয়াল 4, y এর মান 4 কোথায় আছে? গ নম্বর অপশন আছে। সিম্পল ম্যাথ, অনেকবার আসছে বন্ধুরা। পরবর্তী কোশ্চেন, এটা অনেকবার আসে। কোনো একটি দ্রব্য 80% ক্ষতিতে, মানে 80% কথা অর্থ দাঁড়ালো 100 টাকা আমি কিনলাম, এটা 100 টাকা ক্ষতি হবে কত টাকা? 28 টাকা। তা 28 টাকা কম হবে 100 টাকা থেকে, যেটা আসবে। ক্ষতিতে বিক্রি করা হলো, বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত। প্রথমে বিক্রয় মূল্য বের করতে বলছে। তাহলে আমরা যদি ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্য আমরা ধরলাম 100 টাকা, ক্রয় মূল্য শেষে বসাতে বলছে, যে ক্রয় মূল্য আমরা বসিয়ে দিলাম। বিক্রয় মূল্য কত টাকা? ক্ষতি হলে 100 থেকে 28 বাদ যাবে 2 হাতে 1 3 7 72 টাকা। তাহলে এটা টোটাল দাঁড়ালো কত টাকা? 72 টাকা আছে বিক্রয় মূল্য। কত পার্সেন্ট ক্ষতিতে? 28% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 72 টাকা, আর ক্রয় মূল্য 100 টাকা। আমাদের বলছে বিক্রয় মূল্য ক্রয় মূল্য অনুপাত কত। এখানে ঘুরিয়ে বলতে পারতো যে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত। আমাদের বের করতে বলছে বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য আছে 72 টাকা 28% ক্ষতিতে, আর ক্রয় মূল্য 100 টাকায়। পার্সেন্ট জন্য বলবো যে আমরা সবসময় পার্সেন্টের জন্য যেটা 100 টাকা হিসেবে ধরা হয়েছে। ওকে বন্ধুরা, তাহলে এখানে কাটাকাটি যায়, কত দিয়ে যায়? যেমন 4 দিয়ে যায়, 4 18 72, অনুপাত 4 25 100। এরকম কোনো অপশনে আছে কিনা দেখি বন্ধুরা। ক নম্বরে নেই, খ নেই, গ নেই, ঘতে রয়েছে। কত রয়েছে? 18 অনুপাত 25। এই সিম্পল ম্যাথ আমরা সব সময় পার্সেন্ট থাকলে ধরবো ক্রয় মূল্য 100 টাকা। যদি ক্ষতি বলে ক্রয় মূল্য থেকে বাদ যাবে, বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্যের সাথে যোগ হবে। লাভ হইলে ক্রয় মূল্যের সাথে যোগ হয়, আর ক্ষতি হলে ক্রয় মূল্য থেকে বিয়োগ করা হয়। লাভ বা ক্ষতি সর্বদাই ক্রয় মূল্যের উপর নির্ভর করা হয়, মানে ক্রয় মূল্যের উপর নির্ভর করে। ওকে বন্ধুরা, একটি ধারার ম্যাথ রয়েছে। বলছে কি 8 প্লাস 11 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17। প্রতি ক্ষেত্রে আমরা দেখছি ব্যবধান 3 3 করে বৃদ্ধি পেয়েছে 3। তাহলে এটি একটি সমান্তর ধারা। আর গুণোত্তর হলে গুণ আকারে বৃদ্ধি পাবে, যেমন 3 9 27, হ্যাঁ এভাবে। আর এটা রয়েছে কি সমান্তর ধারা। ধারাটি কোন পথ? কোন পথ? অজানা। মনে করি ধারাটির n তম পথ 392, অর্থাৎ 392। কিন্তু এই ধারার প্রথম পথ কত? আমরা জানি সমান্তর ধারা প্রথম পথে
এ সমান 8 সমান্তর দ্বারা গুণোত্তর দ্বারা আর প্রথম পদ এ দ্বারা প্রকাশ করা হয়। এরপর সাধারণ অন্তর, এটা সমান্তর দ্বারা অন্তর, আর গুণোত্তর দ্বারা বলা হয় অনুপাত আর রেশিও, এজন্য আর দ্বারা প্রকাশ করা হয়। আর সমান্তর দ্বারা অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তাহলে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ 11 মাইনাস 8 কত দাঁড়ালো 3। আমরা ডি এর মান পেয়ে গেছি 3। তাহলে কোন পদ, ধারাটির কোন পদ? আমরা জানি যে ধারাটির এনতম পদ। এনতম পদ কোনতম পদ? এনতম। এনতম মানে কি? অজানা। আমাদের অজানা বের করতে বলছে। ডট 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 3 বৃদ্ধি পাবে, যেমন 17 পর 3 20, 20 এর পর 23, 3 26 করতে করতে কত পর্যন্ত 392। এত আমাদের যাওয়া যাবে না, তাই একটা সূত্র রয়েছে সংক্ষেপে করার জন্য, যে এনতম পদ। তাহলে এনতম পদের সূত্র আমরা কি জানি? এনতম পদের সূত্র জানি আমরা এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এততম পদ সমান এনতম পদ, এটার সমান হবে 392। এইটার সমান হচ্ছে 392। এখানে আমরা কি 1 লিখতে পারি পাটিগণিতের। ওকে বন্ধুরা, তাহলে বা এর মান কত পেয়েছি? এর মান পেয়েছি 8 প্লাস এন মাইনাস 1, এর সাথে মাল্টিপ্লাই আকারে আছে। ডি এর মান পেয়ে গেছি আমরা কত? 3। ডি এর মান 3 বসিয়ে দিয়েছি, 392। ওকে বন্ধুরা, তাহলে বা 8 প্লাস এখানে 3 গুণ আকারে আছে, 3n মাইনাস 3 আক্ষে 3 ইকুয়াল 392। ওকে বন্ধুরা, পরবর্তীতে দেখা যায়। তাহলে 8 থেকে 3 চলে যাবে, এখানে থাকে 5 প্লাস 3n ইকুয়াল 392, বা 3n থাকবে 5 যোগ আকারে আছে, এখানে কি হয়ে যাবে? এখানে বিয়োগ হয়ে যাবে, 5 বিয়োগ। তাহলে বা 3n ইকুয়াল 5 আছে কত? 12 হবে 7, হাতে 1 আছে কত? 9 হবে 8, 3 387। 3 গুণ আকারে আছে, কি হবে পরবর্তী বন্ধুরা? তাহলে 3 কি আকারে আছে? গুণ আকারে আছে। এপাশে ভাগ হয়ে যাবে, নিচে 3 চলে যাবে, উপরে থাকবে 387। একটু কাটাকাটি করবো। তাহলে 3 ভিতরে যায় কয়বার? একবার যায়। আর 3 8 ভিতরে যায় 2 বার, 3 দুগুণে 6 থাকে 2, 27। 3 27 ভিতরে যায় 9 বার, 3 নং 27। তাহলে বন্ধুরা আমরা পেয়ে গেছি এনতম পদের মান 129। ওকে বন্ধুরা, তাহলে আমরা এই ম্যাথটির মান পেয়ে গেছি কত? 129। আবার বলতে পারতো যে এততম পদের সমষ্টি কত। যদি সমষ্টি বলতো তখন আমরা এসএম দ্বারা প্রকাশ করা হয়। সমষ্টি যদি বলতো n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, আমরা এই সূত্র ফলো করে প্রয়োগ করে আমরা মানটা বের করতে পারতাম। তাহলে এন এর মান কত পেয়েছি? এনতম মানের এন এর মান পেয়ে গেছি আমরা 129/2। তারপরে এই 2 ইন্টু এর মান কত পেয়েছিলাম? এর মান পেয়েছিলাম 8, এখানে 8 বসাবো, প্লাস n মাইনাস 1, এন এর মান আমরা ব্যবহার পেয়ে গেছি কত? 129। 129 থেকে 1 যাবে বিয়োগ, তাহলে হয় 128 গুণ ডি এর মান 3। এভাবে করলে আমরা এটা সমষ্টি, এটা তোমরা শিখে রাখবা, সমষ্টি আসতে পারে। এখানে আমাদের সংক্ষেপে বলছে ধারাটি কোনতম পদ? 392। আমরা প্রথম পদ নিয়ে নিলাম, ডি মানে সাধারণ অন্তর নিয়ে নিলাম, তারপর কোনতম পদ? অজানা। এই জন্য আমরা লিখবো যে এনতম পদ এত সমান এত। এনতম পদের মান, এর মান, ডি এর মান বসিয়ে মাল্টিপ্লাই করলে, তারপর ক্যালকুলেশন করলে আমরা পেয়ে গেছি 3n সমান 387। তারপর 3 গুণ আকারে আছে, ভাগ হয়ে গেল, আমরা ভাগ করে পেলাম 129। অর্থাৎ এন এর মান আমাদেরকে বের করতে বলছে ধারাটির কোনতম পদ। এই যে আমরা ধরে নিছি বা মনে মনে ধরে নিলাম যে ধারাটির এনতম পদ এত, তাই এটার অ্যান্সার এটা দাঁড়ালো। বন্ধুরা, এই হলো তোমাদের আজকের ক্লাস। আজকের ক্লাস এ পর্যন্তই। তো তোমরা যত ক্লাস করিয়েছি এই বেসিকগুলো তোমরা ভালোভাবে শিখে নেবা। ধারা থেকে আসছে, তারপর সেট থেকে আসছে, তারপর লাভ ক্ষতি থেকে আসছে। তোমরা এই যতগুলো রয়েছে এগুলো তোমরা বেসিকটা শিখবা, যেভাবে আসুক না কেন আমরা ইনশাল্লাহ কমপ্লিট করতে পারবো। বেস্ট অফ লাক।